আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল পার্টিসিপেন্ট ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং অ্যাডভান্টেজের পক্ষ থেকে। আমরা আটটা ছয়টা 6টা 30-এ টাইম দেওয়া ছিল। আমরা আপনাদের কাছ থেকে 10টা মিনিট বিলম্ব করেছিলাম বিভিন্ন নামাজ, ইফতারে পরে নামাজ এবং হচ্ছে আপনার এই সবের জন্য ধন্যবাদ সবাইকে। তো আজকের যে বিষয়বস্তু আলোচনা, ইলেকট্রিক্যাল ডিজাইন ইনস্টলেশন ফর নিরাপন আরএসএ অডিট রিকোয়ারমেন্ট কি, এই বিষয়ে আলোচনা করব। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, বিএসসি ট্রিপলি, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইলেকট্রিক্যাল। মেনটেন্স এন্ড কমপ্লায়েন্সে দীর্ঘ প্রায় 12 বছর জব করেছি। অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড এবং অ্যাডভান্টেজ বিডি, এই নামে আমাদের দুইটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দুইটার আমি ডিরেক্টর অপারেশন হিসাবে আছি। আর একটা প্রতিষ্ঠান আমাদের গাজীপুরে আছে, এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, এটার ব্যবস্থাপনা পরিচালনা হিসেবে আছে। এই হচ্ছে আমার পরিচয়। আর হচ্ছে এই আরএসসি এবং নিরাপনের যে বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো আহ, এই প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সটা আমরা লঞ্চ করি। আপনারা জানেন যে অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং অ্যাডভান্টেক বিডি আমাদের স্পেয়ার পার্টস এবং অটোমেশন এবং কনসালটেন্সি হিসেবে কাজ করি ফ্যাক্টরিতে। আর তার সাথে সাথে আমরা আমাদের যে একটা স্কিল ডেভেলপ করে, যেগুলো ধরেন 10 বছর 12 বছর বা কাজ করার সুবাদে আমরা কিছু অর্জন করেছি, সেই বিষয়গুলো আপনাদের মাঝে ইজিলি কিভাবে দেওয়া যায়, এই ধরনের একটা প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাডভান্টেজ বিডি। আপনারা জানেন যে প্রফেশনালি কাজ করতে গেলে যে কাজটা আপনি করি না বা পারি না, সেটা কিভাবে সহজভাবে পারা যায়, বা ইঞ্জিনিয়ারিং জব সেক্টরে, ইন্ডাস্ট্রিতে জব সেক্টরে অটোমেশন থেকে শুরু করে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে রেসপন্সিবিলিটি, সেগুলো ফুলফিল কিভাবে আমরা করব, বা বিভিন্ন আরএসসি রিকোয়ারমেন্ট বা হচ্ছে নিরাপনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের আহ, যে কাজের এরিয়াগুলো আছে সেগুলো কিভাবে সাজাবো, সেগুলো বা তারা কি চাই সে বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে আমি একটা দেখেন যে আমাদের আলোচনা বা হচ্ছে আমাদের এই কোর্সের শিডিউল, একটা জাস্ট আমাদের বিগ মডিউল আছে। এই প্রথমে আমি আপনাদের সাথে শিডিউলটি আলোচনা করতে চাই। তো দেখেন, আমরা এটাতে প্রায় 22টা মতো নর্মালি ক্লাস নিই, তো অলমোস্ট 25টা মতো আমাদের ক্লাস হয় আমাদের যেটা কোর্স করে। এই জিনিসটা একটু ছোট্ট করে আপনাদের আলোচনা করি। আমরা কি প্রথম আলোচনা করি, ইন্ট্রোডাকশন ক্লাস, ক্লাস মডিউল নিয়ে, মডিউল কি কি করব, যেমন কিভাবে ক্লাস হয় সেটা আলোচনা করি। ক্যালকুলেশন মানে এটার প্রত্যেকটা একটা প্রেজেন্টেশন, কেবল ক্যালকুলেশন টাইপ অফ এসটি এবং এলটি কেবল ক্যালকুলেশন কিভাবে করব নেম প্লেট দেখে এবং সাবস্টেশন উপর ডিপেন্ড করে। সার্কিট ব্রেকার সিলেকশন অ্যাজ পার আপনার বিএনবিসি এনএফপি এনএসি মানে মেথড অনুযায়ী। ভোল্টেজ জব ক্যালকুলেশন এনএফপিএ বিএনবিসি এবং হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা কিভাবে নিব এবং প্রত্যেকটা ডকুমেন্টস আকারে এগুলো আপনাদেরকে দেখাবো আমি। তারপর হচ্ছে বাস বার এবং বিভিটি ক্যালকুলেশন কিভাবে নিব এবং ওয়েট কিভাবে ক্যালকুলেশন করব, কত টাকার এই ডিভিটা তৈরি করতে আমাদের বা এলটি প্যানেলটা করে রাখবে, এই সেগুলো আলোচনা করি। সাবস্টেশনের দুইটা ক্লাস থাকে। তারপর হচ্ছে লাইট ক্যালকুলেশন লুমেন্স মেথড দিয়ে। অটোক্যাড যারা জানেন না তাদের জন্য 4টা ক্লাস থাকে, একদম সফটওয়্যার প্রোভাইড থেকে শুরু করে আর্থিং ক্যালকুলেশন, আর্থিং লেআউট কিভাবে তৈরি করবে একটা ইন্ডাস্ট্রির। এলপিএস ডিজাইনের দুইটা ক্লাস থাকে। তারপর এসএলডি ইএলডি লোড ক্যালকুলেশনের একটা বা দুইটা ক্লাস থাকে। তারপর হচ্ছে আইপিএস ইউপিএস এর একটা। আরএসসি নিয়ে আপনার রিকোয়ারমেন্ট গুলো কি কি, একদম ডিরেক্টলি আরএসসি বা রিয়াপন কি বা কাকে বলে, কিভাবে তারা আমাদের সাথে গুলো কাজ করে। মেনটেন্স ডকুমেন্টস, আমাদের মেনটেন্স ডকুমেন্ট বলতে আপনার যে মেনটেন্স এর মনিটরিং এর জন্য আপনার জেনারেটর বয়লার চিলার শুরু করে যে আমাদের কিছু ডকুমেন্টস থাকে, এইগুলো চেক ব্যাক করার জন্য। তারপর ইলেকট্রিক ওয়াল টেস্ট, ইলেকট্রিক্যাল টেস্ট গুলো কি কি সেটা নিয়ে আলোচনা করি। আপডেট সিভি ফরম্যাট নিয়ে আলোচনা করি। আপনারা হয়তো এই সিকোয়েন্স দেখে আপনারা বুঝেছেন যে আসলে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য ফ্যাক্টরিতে যা প্রয়োজন। লাস্ট এ আমরা সিভি আপডেট অ্যাপ্লাই প্রসিডিউর, শুধু সিভি দমদাম দিলে হবে না, সিভিটাকে সুন্দর করে তৈরি করে আমাদেরকে আহ, দিতে হবে এবং কোথায় কিভাবে সিভিটা দিতে হবে সে বিষয়গুলো আলোচনা করি। তো প্রথমেই এটা আলোচনা করে নিলাম, আপনাদের বোঝানোর বুঝতে ভালো হবে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো ইস্যুতে এই নাম্বারটাতে আপনি
আপনাদের পরামর্শ, আপনাদের কথা থাকলে এই নাম্বারে আমার কাছে থাকে, দিতে পারবেন। এই নাম্বারটা 31 পর্যন্ত, 31 হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখেন, আজকের প্রথমে আমি যে আলোচনাটা করছি নিরাপন। নিরাপন বিষয়টা কি? একটি শিল্প প্রতিষ্ঠানের যে পোশাক শিল্পের শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্লোবাল ব্র্যান্ড এবং হচ্ছে আপনার যে মনিটরিং বা সেফটি বিষয়গুলোকে মনিটরিং করা, শ্রমিক সেফটি, তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি সেফটি, এই টোটাল সেফটি পলিসি গুলো আপনার মেনটেন করা হচ্ছে। এবং ওনাদের নির্দিষ্ট একটা আপনার 90 ডেজ একটা প্ল্যাটফর্ম নাকি সিকোয়েন্স থাকে, সিকোয়েন্স অনুযায়ী মনিটরিং করে আর কি। নিরাপন নিরাপন হচ্ছে একটা অডিট টিম বা অডিট একটা ফার্ম ফার্ম বলতে পারেন। উনি 330 ফ্যাক্টরি নিয়ে কাজ করে, গ্লোবাল ব্র্যান্ড হচ্ছে 58, এবং শ্রমিকের কাছে পৌঁছেছে 1.2 মিলিয়ন। আমি আরেকটু এটা বিস্তারিত বলবো, আগে আরএসসি বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি তারপরে। তারপর নিরাপনের ভিউ নিয়ে কথা, মানে একটা ভিডিও 5 মিনিট 3-4 মিনিটের ভিডিওটা আজকে আমরা আপনাদেরকে নাই দেখাই। আপনারা যদি কোনো ইন্টারেস্ট থাকেন, এটা যদি কপি করে জাস্ট লিঙ্কটা যদি আপনি দেন, বা যদি দেখতে চান, আপনি একটু দেখিয়ে আসেন যে অতি আর আছে। মানে এটা হচ্ছে নিরাপনের কার্যক্রম গুলো কি, আপনি ওনাদের ওয়েবসাইটে আছে, এটা আপনি দেখতে পারবেন আর কি। আচ্ছা, একটু টেনে টেনে আমরা দেখি, দেখা যায় কি। আপনারা কি সাউন্ড শুনছেন? না, সাউন্ডে শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? একটু একটু সেটিং করতে হয়। আই থিঙ্ক স্ক্রিনটা শেয়ার করলে হয়তো সাউন্ডটা শোনা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে শেয়ার করতেছি, এখানে অপশন থাকে, দিচ্ছি। যেহেতু জয়েন করেই ফেলেছেন, আমরা thrive, which is why Nirapon is committed to facilitating workplace safety in সাউন্ড শোনা যায়? Bangladesh. জি, এখন শোনা যাচ্ছে। Our work began in late 2018 following the closure of the Corrective Action Plan, or CAP, of 428 factories by the Alliance. Nirapon Submit. একটু ট্রাই করি। ওয়াইফাই লাইন, তারপরে এই অবস্থায় কেন আমি বুঝলাম না। workplace safety is a human right and a legal requirement. All workers deserve the knowledge to create a safe work environment where they can thrive, which is why Nirapon is committed to facilitating workplace safety in Bangladesh. Our work began in late 2018 following the closure of the Corrective Action Plan, or CAP, of 428 factories by the Alliance. Nirapon recognizes workplace safety management
ভিডিওটাকে ডাউনলোড করা is still a developing process in Bangladesh, which is why we provide ongoing support to CAP closed factory workers, managers, and employers with the tools to effectively manage their own safety and to ultimately change the narrative ওটা কি রাস্তা আমি শুনি আমি শুনি শুনি আমি শুনবো আমি on the শুনবো brand requirement. বাবা তুমি উল্টা দিছো Our member-led structure provides a unique opportunity to teach factories the importance and value of continuous safety improvement. Nirapon's members work toward promoting a sustainable culture of workplace safety through education and training. To achieve this goal, Nirapon acts on behalf of its members to educate and support factories through participation in our safety management program. We partner with BRAC to implement education and training as well as other industry-leading service providers who offer safety assessment tools and reporting processes as well as helpline services. The program empowers workers, managers, and owners to become stakeholders in workplace safety through education rather than enforcement. As a result, workers are starting to have safety conversations or raise issues with supervisors and managers, helping to reduce the likelihood of incidents occurring. Through teaching factories to own safety, Nirapon is helping to prepare Bangladesh for a safer, more productive future. Nirapon is educating factory workers, managers, and owners to recognize that cap closure is not a safety solution, but rather the first step toward truly owning their own safety and achieving and maintaining a safe workplace. Join the cause and help us to create safer factories in Bangladesh. থ্যাংক ইউ। একটু কষ্ট হয়েছে আপনাদের যে নেটের কারণে। তো যাই হোক, আমরা দেখলাম এবং বুঝলেন যে আমাদের নিরাপণ বা বিভিন্ন অডিটের কাজটা হচ্ছে যে আপনার এমপ্লয়ি সেফটি, ফ্যাক্টরি সেফটি এবং নিয়মতান্ত্রিক ভাবে এটা যেন প্রতিষ্ঠানটা পরিচালনা হয়, কোনো কিছু যেন ক্ষয়ক্ষতি না হয়, মানুষ কাজ করবে, স্মুথলি কাজ করবে, প্রতিষ্ঠান স্মুথলি চলবে, এগুলো। এখন নিরাপণ হচ্ছে কি কি বিষয়গুলো দেখেন, এগুলো করার জন্য আমাদের স্ট্রাকচারাল থেকে শুরু করে যে আমাদের ইলেকট্রিক্যালের যে কার্যক্রমগুলো আছে সেগুলো তো প্রপার ভাবে থাকতে হবে। যেমন দেখেন ওনারা কি কি মেনটেন করে, কি কি মেনটেন করে আমরা কি দেখবো, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্স শিডিউল, জেনারেটর অ্যান্ড রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মেনটেনেন্স, সাবস্টেশন অ্যান্ড রিলেটেড ইলেকট্রিক্যাল মেনটেনেন্স। তারপর আপনার হচ্ছে আইপিএস ইউপিএস এর যে মিউট করে প্লিজ। তারপর হচ্ছে আইপিএস ইউপিএস ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ডের মেনটেনেন্স, তারপর অ্যানুয়ালি সুইচ গিয়ার ইন্সপেকশন মেনটেনেন্স, লাইটিং প্রোটেকশন সিস্টেম মেনটেনেন্স, তারপর থার্মাল স্ক্যান রিপোর্ট, আইআর হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট মেজারমেন্ট রিপোর্ট, ট্রান্সফর্ম ভোল্টেজ, ইলেকট্রিক্যাল লোড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম মেনটেনেন্স। দেখেন এই জিনিসগুলো হচ্ছে আমাদের সাথে জড়িত। এখন এইগুলো যদি আপনি প্রপার ভাবে না করতে পারেন বা না জানেন তখনই তো বিপদটা বাড়বে, এটা একটু পরে বলতেছি। তো অ্যালায়েন্সের পরিবর্তিত নিরাপণে কাজ করছে, নিরাপণে বললাম না। আরএসি কি? আরএসি সেম টাইপের একটা প্রতিষ্ঠান। এখন আরএসি হচ্ছে দেখেন, আরএসি আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল এই প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটা কি নিয়ে কাজ করে? সেফটি নিয়ে কাজ করে। আপনার সেম টাইপের কিছু জিনিস ব্যতিক্রমী এবং মনিটরিং সিস্টেমটা একটু ব্যতিক্রমী, কিন্তু ওনাদের ফোকাসটা হচ্ছে একটাই। তো দেখেন, আরএসসি হচ্ছে আপনার অফিসিয়াল রেজিস্ট্রেশন অফ জয়েন্ট স্টক কোম্পানি। এটা কোম্পানির নামে, জয়েন্ট স্টক কোম্পানির নামে এটা ফাউন্ড হয় কত সালে? অ্যাকর্ডের সাথে নাকি অ্যালায়েন্স আর রেঅ্যাকর্ড দুইটা প্রতিষ্ঠান ছিল। ওটা যখন তাজরিন ফ্যাশন 2013 সালে যখন ক্লাবস হলো, 2013 সালে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন সমসাময়িক দুটো আমাদের প্রবলেম হয়েছিল বাংলাদেশে বড় আকারে, তখনই বাংলাদেশে তাদের চুক্তিবদ্ধ হয়েছিল 5 বছর। সেটা হচ্ছে অ্যাকর্ড, আর হচ্ছে অ্যাকর্ড নামে, আর হচ্ছে অ্যালায়েন্স নামে। এই প্রতিষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠানগুলো আপনি দেখেছেন এতদিন আগে, মনে করেন নিচতলায় গার্মেন্টস, উপরতলায় আপনার আবাসিক, এরকম ভাবে এলোমেলো ভাবে ছিল, এলোমেলো ভাবে ছিল। তো এলোমেলো ভাবে থাকার কারণে আমাদের যখন বা ফায়ার হাইড্রেন্ট ছিল না, সেফটি ইস্যুগুলো নিয়ে মেনটেন করতো না, অনেক যখনই একটা ঘটনা ঘটতো তখন অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো। এগুলো মনিটরিং করার জন্য বাংলাদেশ সরকারের সাথে চুক্তিবদ্ধ ছিল 5 বছর। 5 বছর পর যখন শেষ হয়েছিল তখন 2020-এ মে আপনার জয়েন্ট স্টক কোম্পানির নামে আরএসসি ফাউন্ড হয় কোডের পরিবর্তে। অ্যালায়েন্সের পরিবর্তে জায়গাটা দখল করে নিরাপদ। এই প্রতিষ্ঠানগুলো দেখেন এরা কারা নিয়ে কাজ করে? গ্লোবাল ব্র্যান্ড, বাংলাদেশ স্টেট ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি ব্র্যান্ড ইউনিয়ন, তিনটে মিলে আরএসির বোর্ড গঠন করেছে। আরএসির বোর্ড ডিরেক্টর দেখেন 18 জন, 3 6 18 জন, 3 6 18 জন নিয়ে আপনার হচ্ছে মেন বোর্ড, ডিরেক্টর বোর্ড গঠন হয়েছে আরএসির। আরএসি কি বিষয় নিয়ে কাজ করে? আরএসি বিষয় নিয়ে কাজ করে স্ট্রাকচারাল সেফটি, টেকনিক্যাল সেফটি, ফায়ার লাইফ সেফটি, বয়লার সেফটি। এই তিনটা প্রথমে নিয়ে কাজ করতেছিল, পরে অ্যাড হয়েছে আপনার বয়লার, অনেকদিন হয়ে গেল তারপর। এখন আপনারা আরএসি কি বা কাকে বলে বুঝেছেন। এখন দেখেন আরএসি মেনলি ইলেকট্রিক্যাল পার্টটাতে কি কি থাকে? ইএলডি নিয়ে কাজ করতে হয়, এসএলডি, এলপিএসডি, লোড ক্যালকুলেশন, আর্থিং পিট রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, কেবল ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্স রিপোর্ট, তারপর ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফরমার টেস্ট, থার্মোগ্রাফি সার্ভো টেস্ট রিপোর্ট, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেনটেন্যান্স প্রোগ্রাম বা শিডিউল, লোড্রো ডিউটি চেক। মেনটি আমি দিয়েছি। আর মজার বিষয় দেখেন, এই নিরাপন আর হচ্ছে আরএসি অলমোস্ট একটাই, মানে জিনিস এই বিষয়গুলো নিয়েই কাজ করে। একটা হয়তো ভাষাগত পার্থক্য বা হচ্ছে সব জায়গায় ইলেকট্রিক্যালের এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে, জানতেই হবে। তো দেখেন আমাদের বাংলাদেশে যেটা প্রবলেমটা হচ্ছে আমাদের কোথায়, যেটা যেটা আমি মানে খুব জোরালো ভাবে বলতে চাই, যে আমরা কোথা থেকে কাজ শুরু করতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা জানি না। সবাই খালি অটোমেশন 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 অটোমেশন, তারপরে পিএলসি ভিএফডি এইচএমআই, এটাও নাকি এখন অটোমেশন না। বিশাল আরো বড় কাজ জানতে হবে অটোমেশনের। মোস্ট ওয়েলকাম। 12 বছর এবং দীর্ঘ 9 বছর প্রোগ্রামিং, পিএলসি প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছি আমি, একদম মেশিনে পিএলসি প্রোগ্রাম করি আমি, সেটা নিয়ে কোনো ডিবেট নাই, এটা ভালো। একটা ইঞ্জিনিয়ার গ্রাজুয়েশন করার পরে তাকে বেসমেন্টটাকে স্ট্রং করতে হবে। এইগুলো হচ্ছে তার বেসমেন্ট, ক্যালকুলেশন, আপনার এসএলডি, ইএলডি, লোড ক্যালকুলেশন। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রথমে আপনার কোনো কোম্পানি আপনাকে অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দিবে না। সো আপনাকে 100-এ 100 আপনাকে বেসমেন্ট আগে গঠন করতে, শুধু অটোমেশনের দিকে আপনাকে দৌড়ানো হবে না। এটা একটা বাংলাদেশের একটা ভুল জায়গায় আছে, যে টাকা কোথায় বেশি, টাকা কোথায় বেশি, অটোমেশন, অটোমেশন করতে হবে। অটোমেশন করতে হবে ভাই, কোনো সমস্যা নেই, আপনাকে আগে বেসমেন্টটা গঠন করে নিয়ে আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার হন আর যেটাই হন না কেন, আপনাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আগে হতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারই হচ্ছে আপনার বড় পোস্ট, যদি আপনি প্রপার ইঞ্জিনিয়ার হতে পারেন। কিন্তু আমরা না করে ছোটাছুটি করি। তো আমরা দেখি আজকের আলোচনা থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিভাবে হওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো, এবং যারা জব করতে চান তাদের গ্যাপ কোথায়, আজকের এই সেমিনার থেকে আপনারা 100% আপনারা পেয়ে যাবেন আপনাদের দিকটা। দেখেন পোস্ট, এখানে ডেমো কোশ্চেন কিছু ক্রিয়েট করে রাখছি আমি, যে আপনাদের ভাবার জন্য, যে বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন।
কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, এসিবি ভিসিবি কোনটা কখন ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন। তারপর হচ্ছে আপনার 3 ফেজের মধ্যবর্তী গ্যাপ কত থাকা উচিত, এসিসিবি এর সেট পয়েন্ট নির্ধারণ করবেন, ট্রান্সফরমার আর্থিং কয়টা দিবেন, আর্থিং কয়টা দিবেন, এলটি আর্থিং কয়টা দিবেন, এসটি আর্থিং কয়টা দিবেন, আর্থিং এর কেবল কিভাবে নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্স এর মান কত হওয়া উচিত, সিস্টেম আর্থিং এর ফেজের কত পার্সেন্ট হতে হবে আর্থিংটা, এলপিএস রেজিস্ট্যান্স এর মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত হওয়া উচিত, এলপিএস এর আর্থিং সর্বনিম্ন মান কত হওয়া উচিত, কি সিস্টেম আর্থিং এর রডের সাইজ কত হতে হবে, এলপিএস কপার রডের মান কত হতে হবে, আরএসি কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফি কয়টা স্টেজ থাকে, ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান কত মেগার উপরে হতে হবে, আরএসি এবং অ্যালায়েন্স কি। দেখেন প্রিয় ভাইরা, আপনাদের জাস্ট একটু ভাবার জন্য এই প্রশ্নটি ক্রিয়েট করেছি, হাজারো প্রশ্ন ক্রিয়েট করা যায়। যারা এখানে জব করতেছেন তারা জানেন যে এই বিষয়গুলো কিছুই না, কিন্তু আপনি এখন প্রত্যেককে দেখেন যে এখানে 24টা মতো পোস্ট, না 24 না, এখানে 24 নাম্বারটা হয়েছে। এই কয়টা কোশ্চিন, এই কোশ্চিনের ভিতরে আপনি বুকে হাত দিয়ে বলেন এখন আপনি কয়টা পারবেন, বা আপনারা কমেন্টস করতে পারেন যে কে কত পার্সেন্ট পারবেন, আপনাদের কাছে জানতে চাই। জাস্ট আপনাদেরকে একটু ফ্রেন্ডলি আমি বলি ভাই হিসাবে যে আজকে আমরা নলেজ শেয়ারিং করতেছি, নট একটা ফ্রি সেমিনার আপনি যুক্ত হয়েছেন কি বলে এটা না, আমরা নলেজ শেয়ারিং করা, আপনারা বলবেন আমি শুনবো, আমরা একটা গুড প্ল্যাটফর্মের মাধ্যমে একে অপরের সাথে নলেজ শেয়ারিং করবো। দেখেন এখানে আপনারা কত পার্সেন্ট পারবেন, এটা এখন তো আপনাদের বিষয়। এখন একটা চার্টে আছে, ফ্লো চার্টে আছে, আমি সবসময় চার্টটাকে এভাবে বলি যে আমরা উল্টা পথে চলি, ঠিক আছে, মানে আমরা বাংলাদেশের কালচার বলেন বা আমরা বলি আমরা উল্টা পথে চলি, আমাদের লাইফটা শুরু হয় উল্টা দিক থেকে। এটা একটু আপনারা দেখাই, যারা চাকরি করেন হ্যান্ড রাইজ করতে পারেন, যদি আপনারা সাথে ডিসকাস করা ভালো হয় প্লিজ, 2-4 জন ভাই একটু হ্যান্ড রাইজ করিয়েন, এই জায়গাটা আপনাদের খুবই প্রয়োজন। ধরেন আমি সাব স্টেশন নিয়ে আলোচনা করি, যেন যেন আপনাদের যারা ফ্রেশার আছেন বা জুনিয়র আছেন তারা যেন ডিসকাস করতে পারেন। বিষয়টা হচ্ছে আহ, যে উল্টা পথে চলি, কেমন উল্টা পথে চলি দেখেন, একজন জুনিয়র ইঞ্জিনিয়ার জয়েন করলো, জয়েন করবে, মনে করেন এই জয়েন করলাম, একটু উল্টা পথ একটু আগায় দিই তারপর আসছে, বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হটেভার, একজন মানুষ, আমরা বের হলাম বাংলাদেশের ইন্ডাস্ট্রি মানে কি প্রতিষ্ঠানগুলোতে, মানে প্র্যাকটিক্যাল অবস্থা কেমন সেটা একটু চ্যাট বক্সে লিখতে পারেন, যে গুড না ব্যাড, যে আমাদের কি অবস্থা, আপনাদের একটু রেসপন্স করতে বলছি তাহলে মনোযোগী হবেন আর কি, কেমন। তো আমরা উল্টা পথে চলি, এটা প্রমাণে জয়েন করলাম বিএসসি বা ডিপ্লোমা, আপনি জয়েন করা 15 দিন বা হচ্ছে 1 সপ্তাহ আপনি দেখলেন বা ঘুরলেন কোম্পানিটা, ধরেন জুনিয়র ইঞ্জিনিয়ার বা সার্ভিস ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট, হোয়াটএভার পোস্ট এক জায়গাতে এক রকম হতে পারে। হওয়ার পরে আপনি বিএসসি ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনার ম্যানেজার বা আপনাকে 2-1 দিন ঘুরে দেখলেন, দেখার পরে আপনাকে কাজে লাগতে হবে। আচ্ছা ভাই বলেন তো, এখন আমি জুনিয়র ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা বা বিএসসি করে বের হয়েছি, ধরেন এখানে সাবস্টেশন ইনস্টলেশন হচ্ছে এই জায়গায়, আমি এখন এখানে যে কি করব, আমার কামটা কি, বলুন তো কেউ, এখানে আমার কামটা কি আসলে, মানে আমি জয়েন করলাম চাকরিতে, এখানে একটা মেশিন লেআউট হচ্ছে বা হচ্ছে সাবস্টেশন ডিজাইন হচ্ছে, আমি ওখানে যে করবোটা কি, ওখানে যে অটোমেশন করবো, বা একটা ফ্যাক্টরিতে আপনি জয়েন করার পরেই ইউনিভার্সিটি থেকে বের হলেন, অটোমেশন শিখলেন, পিএলসি প্রোগ্রামিং পারেন, আপনাকে যে পিএলসি প্রোগ্রাম করাবে, এরকম কি আছে নাকি ফ্যাক্টরি বাংলাদেশে বা পৃথিবীতে কেউ আছে কোথাও, বলবেন। আচ্ছা একটু হু না বলেন, একজনও রেসপন্স করতেছেন না, আপনারা কি আছেন। না, আসলে এরকম নাই। আচ্ছা একটু ভাই লিখছেন বড় ভাই, প্লিজ একটু রেসপন্স করলে আমাদের ভালো লাগবে। এরকম নাই, আমি কখনো আমার কথা আপনারা ভুল বোঝার চেষ্টা করবেন না যে আমি অটোমেশন শিখতে নিষেধ করতেছি, আমরাই অটোমেশন ট্রেনিং দিই। তা আমি বলতে সিকোয়েন্সটা জীবনে যদি ধরে না রাখতে পারেন তাহলেই আপনারা গিয়ে আমরা মানে আমাদের ট্যাগটা ফিরে পেতে জীবনটা শেষ। আমি ট্যাগটা আপনাদেরকে আজকে সেমিনারে যারা জুনিয়র আছেন এবং ট্যাগটা আমি আপনাদেরকে ধরানোর চেষ্টা করব। দেখেন জয়েন করার পরে আমি কি করলাম, আমি 2-4 দিন ঘোরার পরে ম্যানেজারের কাছে, মনে করেন আমাদের ইগুলা মেনটেন করে কে, ফ্লোর মেনটেন করে ফোরম্যান
নাহলে সুপারভাইজার, একমত কিনা? সুপারভাইজার, না হলে ফোরম্যান, নাহলে ইনচার্জ, এরাই তৈরি করে। এখানে ইঞ্জিনিয়ার হতে পারে, আপনার নন টেকনিক্যাল লোক হতে পারে। চাকরি করেন, একটু হোয়া করে নেবে প্লিজ। এটা সুপারভাইজার হতে পারে, বা হচ্ছে আপনার নন টেকনিক্যাল লোকজন হতে পারে। তো গেল। এখন আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, সকাল আপনি ক্লাস করতেন বা করতেন না, আপনি এখানে 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, জয়েন করার পর কিচ্ছু আপনি চিনেন না, না চিনেন, আপনি কিচ্ছু চিনেন না। এখন আপনার ভোগান্তিটা আপনার আমার শুরু হলো। এখানে যে আবার কি হলো, প্রথমে ইনস্টলেশন কাজ চলতেছে, এখানে যে আমাকে একটা চেয়ার দিবে, যেটা টেবিল দিবে, এরকম নাকি যে এখানে কপি টপি দিবে, বসে বসে আপনি বিএসসি ইঞ্জিনিয়ার এগুলো মনিটরিং করবেন, বিষয়টা কি এরকম? না না। না। তা আমার কামটা কি ভাই? আমি কামটা জানতে চাই। আমার কামটা হচ্ছে, আমি বলি, আমার কামটা হচ্ছে যে আপনি যে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন, হ্যাঁ, আপনি বাসবার চিনেন না, আপনি কেবল চিনেন না, আপনি কিচ্ছু জানেন না অনেকে, আপনাকে টেকনিশিয়ান বলে এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন, এই করবেন, সেই করবেন, হেল্প করবেন, হেল্প হ্যান্ড, ওয়ান কাইন্ড অফ ওয়ার্কার। মানে যদি আপনি আরো ছোটভাবে যদি নিজেকে প্রেজেন্ট করতে হয় শিক্ষার জন্য, যে আমরা ওখানে হেল্পার, আমরা ওদেরকে যোগান দিব, যোগান যেটা বলে। এখন যোগানি করতেছেন, কোনো সমস্যা নাই, এটা কোনো দোষের কিছু না। কিন্তু এই যে সাব স্টেশনের যে পার্ট আছে, এলটি প্যানেল, এই যে বাস বার আছে, ট্রান্সফরমার আছে, বিভিন্ন প্রকার কেবল আছে, ভাই কোন তো, বিএসসি ইঞ্জিনিয়ারিং যতই কম পড়াই, বা আমাদের ইঞ্জিনিয়ারিং কিন্তু এগুলো পড়ানো হয়েছে, ক্যালকুলেশন, বাস বার ক্যালকুলেশন, হয়তো প্র্যাকটিক্যালি যেভাবে প্রফেশনালি আমরা করি এভাবে না, একটু ভিন্ন, কিন্তু আপনি মেন যে বিষয়গুলো ক্যালকুলেশন পার্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে একটা সাব স্টেশনের ভিতরে কি কি পার্ট থাকে, এই যে তত আপনি অ্যাডভান্স জানবেন, এই জায়গাতে আপনি কাজ করে মজা পাবেন। যে আপনি গাড়ির উপরে মনে করেন এলটি প্যানেলের বারবার নিয়ে আপনি কাজ করতেছেন গেমে, কোনো সমস্যা নেই, এটা আরো ভালো। কিন্তু যদি না বুঝে শুধু সেখান থেকে আপনি ঠিক করেন যে দেখে দেখে শিখবো টেকনিশিয়ানের মতো, কাজ করতেছে, এটা কি, ও বাসবার, হ্যাঁ বাসবার শিখ, বাসবার ক্যালকুলেশন কিভাবে হয়, বাসবারটা কি দিয়ে তৈরি, আপনি গবেষণা করলেন, আপনি থিসিস করলেন না, আপনি স্টাডি করলেন না, তাহলে আপনার আর হচ্ছে টেকনিশিয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, বা আপনি উপরে উঠার সিঁড়িটা আপনার জন্য খুবই কঠিন হবে, খুবই। আর যদি আপনি ভাই এটা করেন যে এখানে কি কি আছে, আমি পার্ট টু পার্ট আমি স্টাডি করব, গুগলে করব, আমি বিদেশে যাব, আমি কারো কাছে বড় ভাইদের কাছে শিখবো, এই পার্ট টু পার্ট নোট ডাউন করে আপনি যত দ্রুত আপনি শিখতে পারবেন, দেন আপনি সাকসেস। গেল। এটা শিখতে হবে কিসের মাধ্যমে, রুলস রেগুলেশন জানতে হবে। মানে একটা ট্রান্সফরমার, এখানে এই ট্রান্সফরমার চারিদিকে কতটুকু জায়গা থাকবে, হ্যাঁ? এটা কোথায় পাবেন? আপনি বিএনপিসি এনএফপিতে আছে, আপনি চাইলে পেয়ে যাবেন 1 মিটার বা 1.25, 1.5, একটা ট্রান্সফরমার থেকে আরেকটা ট্রান্সফরমার মধ্যখানে গ্যাপ করা থাকবে, 1.5 থাকবে, না হলে হচ্ছে 2.5 থাকবে, হাই ভোল্টেজের ক্ষেত্রে সর্বনিম্ন মিটার এগুলো। তারপর হচ্ছে ডিজাইন আমাকে জানতে হবে। বলুন তো, ড্রয়িং, ডিজাইন ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষা কি? ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি ড্রয়িং হয়, আমি ড্রয়িং পারবো না কেন? আমাকে অবশ্যই ইলেকট্রিক্যাল ওয়ার্ডকে জানতে হবে, ইলেকট্রিক্যাল ভালো কিছু করতে চান। আর এটা একটা ফানি টাইপের জিনিস, আপনি এক সপ্তাহ যদি দেখেন আপনি পেরে যাবেন। তাহলে আমি যেটা বললাম, এখন আমি, আপনারা আমার সাথে একমত কিনা যে আমরা উল্টা পথে চলি? এখন উল্টা পথে চলেন, কোনো সমস্যা নাই, যদি কেউ চাকরি পেয়ে যান, এগুলো চাকরি করতে করতে ডেভেলপ করতে হবে। আর যদি প্রিয় ভাইয়েরা কেউ চাকরি না করে থাকেন, যে চাকরি পাচ্ছেন না, আপনি চাকরি খুঁজতেছেন, আপনি গুড একটা সিভি বানান, আর এই জিনিসগুলো আপনার এই গ্যাপে গ্যাপে আপনি আগে প্রপারলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে কি করতে হবে? আপনার কেবল ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন, আপনার এসএলডি, ইএলডি, আপনার অটোক্যাড, এই জিনিসগুলো আপনাকে, লোড ক্যালকুলেশন, এই জিনিসগুলো জানতে হবে। এগুলো আপনি কোথায় দিয়ে জানবেন? এখন তো আপনারা অ্যাডভান্টেজ আপনাদেরকে কোর্স করানোর জন্য নিয়ে এসে বিষয়টা তা না, কোর্স করবে করবে, আর না করলে আপনাদেরকে আমি একটা, এই যে রমজানের রোজা রেখে আপনাদেরকে একটা ভালো যদি মানে পরামর্শ দিতে পারি বা আলোচনা করতে পারি, এটাই আমার জন্য সাকসেস। আমাদের অন্য বিজনেস আছে, আপনাদের সাথে আমরা বিজনেস করবো, কোনো সমস্যা নেই। আমরা স্পেয়ার পার্টস, অটোমেশন, এই সাবস্টেশন, ড্রয়িং, ডিজাইন, সেল, সার্ভিস সবই করি আমরা। এই একটা ছোট্ট একটা কোর্সের জন্য আপনাদেরকে এই ডেকে হেঁকে নিয়ে আসা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে গুড প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই মিলে এগিয়ে যাও। এখন
দেখেন এই যে একটা মানে প্যানেল, প্যানেলে আপনি যে কি দেখবেন বলেন তো? যদি আপনাকে মনিটরিং ইঞ্জিনিয়ার হিসেবে দেখেন, আপনি কি দেখবেন? আপনি দেখবেন যে ও এটা এটা এটা, মানে আপনার দেখা আর একজন অনার্স পড়ুয়া দেখা কোনো পার্থক্য নেই। আপনি যখন দেখবেন যে একটা প্যানেল বোর্ডের বা একটা ডিভি বা হচ্ছে একটা সাবস্টেশনের মধ্যে এই জিনিসগুলো স্ট্যান্ডার্ড থাকা দরকার, বা এটা এটা থাকতে হয়, দেন আপনার চোখ পড়বে ওই জায়গায়। যেমন আমি খুবই একটা খারাপ স্টেজে আছি যে আমি কমপ্লায়েন্স বা টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করার ক্ষেত্রে যদি আমার বাসায় একটা নেগেট কেবল থাকে, মানে ওপেন কেবল, আমার মনে হয় যে এটাকে কভার করানো উচিত, এরকম মনে হয়। এটা কেবল যদি ঝুলে বাসা বাড়িতে বা ছোটখাটো অফিস গুলোতে তো এগুলো মেনটেন করা সম্ভব হয় না। তো আমার মনে হয় যে এটা এরকম ঝুলছে কেন, ঠিক আছে, আমার মনে হয়। তো দেখেন, এটা ভেঙে আছে, এটা নষ্ট, এটা জ্বলে না, না, প্রপার ভাবে যে ইকুইপমেন্ট গুলো থাকবে সবগুলো প্রপার ভাবে থাকতে হবে। বাসবার ক্যালকুলেশন ঠিক নাই, এই যে ডোর আর্থিং নাই, ডোর ম্যাট নাই, ফার্স্ট এড ই নাই, ডেঞ্জার সাইন নাই, চেক লিস্ট নাই, এসএলডি নাই, হ্যাঁ, এগুলো নাই। তো লক টক গুলো ঠিক নাই, কেবল ড্রেসিং ঠিক নাই, বেকার ক্যালকুলেশন ঠিক নাই, এদের অনুযায়ী এগুলো আপনাদেরকে দেখতে হবে ইঞ্জিনিয়ার হিসাবে। তো এই হচ্ছে আহ, অনেক বিষয় থাকে, শর্ট করতেছি। দেখেন মনিটরিং, মেন বেকার ঠিক নাই, ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল কেবল, আর্থিং কেবল, মেন বাস বার সাইজ ঠিক নাই, মেন লিঙ্ক কেবল বাস বার ঠিক নাই, কেবল সিলেকশন ঠিক নাই। জাস্ট একটু আপনাদের এই মাথায় একটু ভাবনাটা দিচ্ছি যে এটির মধ্যে সীমাবদ্ধত বিষয়টা এরকম। তারপরে দেখেন, আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, এই যে আজকে আমার একজন স্টুডেন্ট এবিসি লাইসেন্স পেয়ে মিষ্টি নিয়ে এসে অনেকগুলো, যে খুবই ওরা খুবই মানে হ্যাপি ফিল করছে যে আপনার কাছ থেকে একদম ফ্রি কস্টে আমরা, আমাদেরকে 1 টাকা দেয়নি, ওনার সার্টিফিকেট থেকে শুরু করে কিভাবে কি করতে হবে সকল স্টাডি করাচ্ছি এখানে ফ্রিতে আমাদের ল্যাবে। তাকে আমরা করেছি, এই যে এখন স্টিল নাম আমার ল্যাবে বসে আছে ভাই, ঠিক আছে, তাদেরকে ফ্রিতে। আমি চাই যে গুড একটা প্ল্যাটফর্ম তৈরি হোক। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে ট্রান্সফরমার যে সংযোগ দেওয়া যায়, সাইডে কি দেওয়া হয়, রিয়েলিটি সাইডে কি দেওয়া হয়। দেখেন, আজকে আলোচনাতে এই যে 2 মিনিট আলোচনা হবে কোনোদিন বলবেন, এটা হচ্ছে কি আমরা জানি কিন্তু গুলাই ফেলি যে কোন দিকে কোনটা হবে, কেন হবে। দেখেন, স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইন প্রাইমারি সাইড ইন কানেক্টেড ডেল্টা কানেকশন, প্রাইমারিতে ডেল্টা, সেকেন্ডারি সাইডে হচ্ছে স্টারে। অনেক কথা আছে এখানে, মনে রাখার জন্য দেখেন, আপনি জানেন স্টারে হচ্ছে ভোল্টেজ হাই, হচ্ছে আপনার কারেন্ট হচ্ছে লো, এইদিকে হচ্ছে ভোল্টেজ লো কারেন্ট হাই, এদিকে থাকে, সরি উল্টা হলো, কারেন্ট উপরে, এরকম। এই জন্য এই ট্রান্সফার কানেকশনের এখানে যেটা আমরা যেভাবে বুঝবো যে কানেকশনের ব্যাপারটা, এদিকে থাকবে ডেল্টা, এই ডেল্টা, এদিকে থাকবে স্টার। থাকবে কিভাবে থাকবে বুঝবো, দেখেন, রেড ইয়েলো ব্লু 3টা লাইন প্রয়োজন আমার, এই ডেল্টা থেকে আমার 3টা লাইন মনে হচ্ছে, রেড ইয়েলো ব্লু, 3টা। ওকে, আচ্ছা, এদিকে যেহেতু একটা এক্সট্রা নিউট্রালের প্রয়োজন হয়, রেড ইয়েলো ব্লু নিউট্রাল, দেখেন এই যে একটা রেড ইয়েলো ব্লু, এই যে নিউট্রাল, আর অবশ্যই মাল্টি সাইডে বা সেকেন্ডারি সাইডে আমার সব সময় স্টার হবে, পয়েন্ট। আর ট্রান্সমিট যদি হয় তাহলে ভিন্ন কথা, ডেল্টা টু ডেল্টা হয়, অনেক হয় না এরকম না। তাহলে আমরা এটা পেলাম। আর একটা এখানে কোশ্চেন হতে পারে, আচ্ছা নিউট্রালের উৎপত্তি হলো কি? নিউট্রালের উৎপত্তি হলো 3টা কয়েলের মাথা যদি এক জায়গাতে মিলিত হয়, তাহলে এখান থেকে একটা জন্ম হয় নিউট্রালের, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। বিভিন্ন কয়েল, যখন 3টা কয়েল একসাথে মিলিত হয় নিউট্রালের উৎপত্তি হয়। গেল, এই প্রশ্নগুলো, খুঁটিনাটি প্রশ্নগুলো আপনাদেরকে অনেক সময় করবে, কেমন? আচ্ছা, এখন একটু প্র্যাকটিক্যাল দেখি আমরা, যে আমি যে বললাম যে আপনাদের আরেকটা দেখেন, আপনাদের মাথার উপরে যেগুলো আমাদের ফুল থাকে, ফুল থেকে চিকন কেবল এসে আমাদের যখন মানে ট্রান্সফরমারে যুক্ত হয়, ট্রান্সফরমার আউটপুটে এক টার্মিনাল 2টা করে কেবল হয়, 3টা করে হয়, 10টা করে হয়, কারণটা কি? কারণটা তো বললাম যে দেখেন এখানে 2টা করে কেবল, এদিকে একটা করে কেবল, এদিকে কারেন্ট হাই, ফার্স্ট প্যারামিটার হচ্ছে কেবল, সেজন্য এটা হয়। এটা একটু প্রমাণ দেখি। প্রমাণ দেখেন যে 500 কেবি ট্রান্সফরমারে আমরা ড্রপ আউট
ফিউজ ক্যালকুলেশন করব, সূত্র এটা, যা প্রাইমারি কারেন্ট, এটার জন্য এটা, জিরোর জন্য এটা, √3 এটা 11 কেভি, 27 অ্যাম্পিয়ার। মজার বিষয় না? 500 কেভি ট্রান্সফরমার, 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এসটির দিকে। রেসপেক্ট টু 1.25 ধরলাম, 33 অ্যাম্পিয়ার। তো 33 অ্যাম্পিয়ার কারেন্ট এসে 500 কেভি ট্রান্সফরমার চলে। চিন্তা করছেন? এখন বাজারে অ্যাভেলেবল কি আছে? আপনি যদি 33 অ্যাম্পিয়ার লিখে দেন, এটার নামে কোনো আপনি ফিউজ পাবেন না। ফিউজ কি কি বাজারে আছে এগুলো দেখতে হবে আপনাকে। আপনি 33 জন্য 30 নিতে পারবেন না, 40 নিতে হবে। এই ক্যালকুলেশনটা এই টাইপের, বেকার ক্যালকুলেশন, আপনার কেবল ক্যালকুলেশন, সব ক্ষেত্রে একই কথা। যা ক্যালকুলেশন করা হবে কম নিতে পারবেন না, বেশি সাইজেরটা নিতে হবে। ট্রান্সফরমারের আপনার প্রাইমারি কারেন্ট ক্যালকুলেশন এবং সেকেন্ডারি কারেন্ট ক্যালকুলেশন থাকে। এটা কিভাবে বের করবো? এটা √3 পি সমান √3 VI, এটা হচ্ছে cos θ নাই, এটা পাওয়ার সাইডের জন্য। দেখেন এটা হচ্ছে আই, আমি কারেন্ট বের করবো, VA ডিভাইড বাই √3 V, মানটা বসিয়ে পেলাম কত? 100 কেভি ট্রান্সফরমার 5.24 এম্পিয়ার কারেন্ট পাওয়া যায়। সেকেন্ডারিতে কত? 415 বসিয়ে আমি 11 এর জায়গায় আপনার 139.12 পাইলাম। ডিফারেন্স দেখছেন? প্রাইমারিতে কারেন্ট যে বেশি, এটা গেল। এটা হচ্ছে আপনার সূত্র মাধ্যমে। সূত্র ছাড়াই আপনি কেভি এর সাথে 0.052 যে আপনি গুণ দেন, কেভি এর সাথে 100 কেভি এর সাথে বা যত কেভি এর সাথে হবে 5.24 পাবেন আপনি কারেন্ট। এটা এটা মিলে গেছে। তাহলে আমি এই সূত্রটা আমার করার কোনো প্রয়োজন নাই, শর্টকাট যখন করব আমি এই শর্টকাট মেথড নিয়েই রেজাল্ট বের করতে পারবো। সেম ভাবে আপনার এলটির দিকেও বা সেকেন্ডারির দিকেও হচ্ছে কেভি এর সাথে 1.39, এটা জাস্ট হচ্ছে ফিক্সড ভ্যালু। 1.39 গুণ দিলে কেভি এর সাথে আপনার যেটা কারেন্ট পাবেন, এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট। তাহলে মজার বিষয় হচ্ছে যে শর্টকাট মেথড ইউজ করবেন, বাট এটা কোথা থেকে পেয়েছেন এই ভ্যালুটা আপনার জানতে হবে। জানতে হবে 1.39 হচ্ছে 0.052 কোথায় পেলাম? এটা হচ্ছে আপনার এই সূত্র থেকে একক মান বসে পেলাম। এটা কিভাবে পেলাম এর নিচে আমি আপনাকে দেখাচ্ছি। এসএলডি বা হচ্ছে আপনার যখন আপনি করতে যাবেন এসএলডি বা লোড ক্যালকুলেশন, দেখেন আমরা ইন্ডাস্ট্রিতে বা আমরা যা ইউজ করি, আমরা ওয়াট আর কিলোওয়াট বুঝি, আর কিছু বুঝি না ইউজার পয়েন্টে। যে মোটরটা কত কিলোওয়াট যদি বড় হয়, আর না হলে বাল্বটা হচ্ছে কত ওয়াট, ফ্যানটা কত ওয়াট, ওয়াট অর কিলোওয়াট। এখন আপনাকে যখনই বললো যে 25 কিলোওয়াটের একটা মোটর ওই জায়গায় লাগান, মনে করেন আপনার বস বলবো, আমরা বসে এতটুকু বলবো, তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি যে 25 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার? 45 অ্যাম্পিয়ার। 45 অ্যাম্পিয়ারের জন্য কেবল কত লাগবে, বেকার কত লাগবে, সেফটি ডিভাইস গুলো যতগুলো কি লাগবে, কত লাগবে, সবগুলো কিন্তু আপনাকে বের করতে হবে। আর কি জরুরিটা কি আমাদের ইঞ্জিনিয়ার হিসাবে, যে কিলোওয়াট বললে অ্যাম্পিয়ারটা জানানো। তো সমান √3 VI cos θ ফেজ, VI সমান VI cos θ সিঙ্গেল ফেজ। জাস্ট খালি √3 দিলে আপনার সিঙ্গেল ফেজ হয়ে যায়। এখন দেখেন কিলোওয়াটের সাথে 1.8 গুণ দিলে আপনার 3 ফেজে কারেন্ট পাওয়া যায়। কিলোওয়াটের সাথে 5.68 গুণ দিলেই আপনার 455, আপনি 455 কারেন্ট পেলেন। এই ধরনের অসংখ্য শর্টকাট আপনাদেরকে আমরা আমাদের এর আলোচনায় বা আমাদের কোর্সে আলোচনা করা হয়, এবং আপনার সকল বিষয় আপনাকে এক্সেল শিটে আপনাকে অটো ভাবে তৈরি করে দেবো। এটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন এখন এই বেকার সেট করতে হবে না কেবল সেট করতে হবে, বেকার সেট করতে হবে, কেবল সেট করতে হবে, বাসবার এই কারেন্টের উপর ডিপেন্ড করে। এই যে 1.8 এবং 5.68 কোথা থেকে পেলাম, বা ওই যে আপনার এই শর্টকাট গুলো 2-4টা জিনিস মনে আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। এটা আমরা একটু দেখি কেমন পেলাম। কি স্যার পিকচার ভালো করে দেখা যাচ্ছে না? পিকচার ভালোভাবে দেখা যাচ্ছে না দাদা? কোনো প্রবলেম? স্যার পিকচারটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনার ওখানে নেটে মনে হয় একটু বাফারিং করতেছে। তাই তো ভাই, এটা তো দুঃখজনক আমার। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ক্লিয়ার আসতেছে। হ্যাঁ, ক্লিয়ার রাইট নাও। এই আজকে প্রথম হলো এই সেমিনার, তো প্রতি মাসে 2টা করে হয়, আজকে তো ইউটিউবে প্লে হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে? আচ্ছা,
আমি বলতেছি যে শর্টকাট মেথড ইউজ করতে হবে আমাদেরকে, যে কোনো ডাটা, এই ডাটাটা কোথা থেকে এসেছে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমি উপরে একটা আলোচনা করলাম এখানে, আমাদের কোর্সগুলোতে অসংখ্য শর্টকাট পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, যেন আপনাকে মানে আমি বলবো এভাবে যে যারা ফ্রেশার আছেন বা যারা জব করতেছেন, যদি এগুলাতে কমতি থাকে, আসেন আমার সাথে একদিন একটা সেশন, খুবই ভালো লাগবে। দেখেন, পি সমান পি বাই, তাহলে পি বাই √3 ভি আই, ভি কস থিটা, আই আই তো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রটাতে পি এর মান বসাবো আমি 1000, 1 কিলো, মানে আমরা ইউনিটি মান বের করার জন্য। √3 মান হচ্ছে 732, 400 ভোল্ট, কস থিটার মান 0.8। এটা আপনারা করেন, যদি ক্যালকুলেটর থাকে তাহলে ভালো হবে। 554.24, এটা আমার জাস্ট জানা আছে তাই। 1.8 একটু দেখেন এমপি, আপনারা বলতে পারবেন যে এটা কোথা থেকে আসলো। আচ্ছা, জাস্ট এখানে কোনো প্রশ্ন যে 400 কেন নিলাম, 0.8 কেন নিলাম, এগুলো হচ্ছে নমিনাল ভোল্টেজ। নমিনাল ভোল্টেজ অর্থটা কি একটু আমি আপনার দেখাচ্ছি। এটা কোথায়, প্রত্যেকটা ডাটার আপনাকে ভ্যালু জানতে হবে, যে আমি কেন নিলাম। এটা আপনি মুখস্থ নিলে হবে না। এটা হচ্ছে আমরা এই যে দেখেন, এগুলো সব ডকুমেন্টস আমরা প্রোভাইড করবো আপনাদের, যারা আমাদের কোর্স করবে তাদেরকে। ঠিক আছে, আহ ওই জন্য কেবল সিলেকশন, কেবল এই যে দেখেন এখানে, এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে নমিনাল ভোল্টেজ, এই নমিনাল ভোল্টেজ 500 থ্রি ফেজের ক্ষেত্রে, আর হচ্ছে আপনার সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 220। এটা আপনার বিএনবিসি এনএফপি তে বলতেছে, সেই জন্য আমি এটা নিচ্ছি। আপনি মুখস্থ না এটা যে আমি মন চাইলে নিয়ে এলাম মেলানোর জন্য, ঠিক আছে, এরকম না। আচ্ছা, তাহলে এখন দেখলাম এটা প্রমাণ দিলাম কেন আপনাকে, যে আপনাদের এটা থ্রি, আপনাকে যদি প্রশ্ন করে কেউ যে 1.8 কোথা থেকে পেয়েছেন, এই সূত্র থেকে পেয়েছেন স্যালাডটা। এখন আমরা থ্রি ফেজ তো দেখলাম, এবার সিঙ্গেল ফেজটা একটু দেখে নিই। সিঙ্গেল ফেজ জাস্ট তাহলে এখন 220 দিবেন সহজে, 176 হবে। আমরা এটা হবে আপনার 6.68। ঠিক আছে, এখন আপনাদের এখানে কোনো প্রশ্ন আসছে, যে সাউন্ড আসতেছে, হ্যাঁ লাগালে আবার নেট পাওয়া যায় না। তাহলে আপনারা বুঝছেন এই বিষয়টা যে কোথা থেকে পেলাম। এই বিষয়গুলো যদি আরো আপনারা আরো ইজিলি জানতে চান, যে এটা তো ভুলে যাবেন ভাই, আমরা তো অনেক কিছু জানি, তখন আপনাদেরকে রিকোয়েস্ট করব এই যে অ্যাডভান্টেক, এভাবে অ্যাডভান্টেক ইউটিউবে আমাদের প্রায় 200টা ভিডিও আছে, আরো ভিডিও আমরা ছোট ছোট এই ভিডিওগুলো দেওয়া আছে। আমরা এই ক্লাসের ফাঁকে আমরা একটু পরে যাব ইউটিউবে, আপনাদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব একটু পরে। একটা প্রশ্ন করতে পারি কি? জি ভাইয়া। এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা আরএসসি এর ক্যালকুলেশন করতে যাই লোড, সেক্ষেত্রে সেফটি ফ্যাক্টর কত ধরবো, নাকি এই ফুল লোড কারেন্ট যেটা 1.8 দিয়ে আপনি করলেন এটা নিয়েই ক্যালকুলেশন করবো? না, আরএস এর ক্ষেত্রে আপনার সেফটি কিছু জায়গাতে, এটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল নিয়ম সূত্রের। আর আপনি আরএস এর ক্ষেত্রে আপনার কিছুটা ভিন্ন আছে, সেটা আমি একটু পরে আপনাকে ভাই একটু দেখাই, হ্যাঁ একটু পরে আমি ওটা নিয়ে আলোচনা করবো, বড় ভাই। আচ্ছা, এখন এই যে বাসবার ক্যালকুলেশন দেখেন, আমরা এই বাসবার ক্যালকুলেশন কিভাবে করব। এখানে কপার ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1.55 স্কয়ার মিলিমিটার, অ্যালুমিনিয়াম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.09। এটা কার রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে এনএফপিএ, এটা হচ্ছে ইএনএফপিএ, আর হচ্ছে আপনার আরএস এর স্ট্যান্ডার্ড এটা। ঠিক আছে, বিএনপিসি তে আরো কম বেশি হতে হয় আর কি। তাহলে এখন আপনাদেরকে আমি একটু কষ্ট দিব, আমাদের আহ, যেটা প্রশ্ন করেছিল ওই জায়গাটার জন্য একটা প্রেজেন্টেশনে যাই আমি।
এভরিডে। সার্কিট ব্রেকার মানে একটু দেখে আলোচনা করলে আপনার জন্য, আপনার এগুলো দেখছেন যেগুলো প্রত্যেকটা একটা একটা করে আমাদের ক্লাসের ডিটেলস আমরা দিয়ে থাকি। এই যে ভাইয়া, আপনি যদি আরএসসির অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে চান, আপনার প্রশ্নের জন্য এখানে আসলাম যে এখানে কি বলতেছে দেখেন, ওভারসাইজ সার্কিট ব্রেকার অ্যাকর্ডিং টু দ্য কানেক্টেড লোড টিপি সাইজ ফর টিপি থ্রি ফেজের ক্ষেত্রে মোটর লোড মেশিন লোডের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে 2.37 যদি আপনার 380 ভোল্ট হয়, আর 2.25 যদি 400 ভোল্ট হয়, আপনি সার্কিট ব্রেকার সিলেকশন করবেন। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আপনার কিলোওয়াটের সাথেও 7.1, এটা হচ্ছে হাই সেফটি। আমি যেটা বলতেছি ওটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল আমরা সূত্রে যে মানটা পাচ্ছেন ওটার কাছাকাছি। ওকে ব্রাদার? জি জি, বুঝতে পারছি, জি, বুঝতে পারছি। না, সেই জন্য আমি ভাই আপনার জন্য কষ্ট করে এখানে আসলাম, যে বললে হয়তো মনে থাকবে না। আচ্ছা, এই যে আমাদের তো আচ্ছা, এটা যখন আসলাম এটা একটু আলোচনা করি। দেখেন প্রত্যেকটা বেকার কত প্রকার, কত টাইপের, কোন জায়গায় কি লেখা আছে, হ্যাঁ, কত টিপিং টাইম কোনটাতে কত, আরসিসিবির কাজ কি, ইএলসিবির কাজ কি ইউজ করি, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করি। ঠিক আছে, কোনটার পর কোনটা হবে কানেকশন, তারপর হচ্ছে এসিবি বিসিবি কোনটা কখন ইউজ করবেন, সেট পয়েন্ট কি, বেকার কিভাবে সিলেক্ট করবেন, বেকারের সেট পয়েন্ট কিভাবে দিবেন, এগুলো প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আমরা আলোচনা করি। ওকে, মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণে আমরা আপনাদের ডাটা দিব। দেখেন বাসবার, এই যে আমাদের এই প্রেজেন্টেশনে বাসবার শুধুই এতটুকু দিয়ে আপনাদেরকে আমি ক্ষান্ত হয়েছিলাম। এখানে একটু আছে আমি প্রেজেন্টেশন বাসবার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কি কি আলোচনা করি, যে বাসবারটা কি বা কেন ব্যবহার করব, বাসবারের আপনার ডিফারেন্সটা কি, অ্যালুমিনিয়াম এবং বাসবার কপারের ডিফারেন্সটা কি, ম্যাটেরিয়ালগত বৈশিষ্ট্যগত। তারপর হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো বাসবারের আসলে ফর্মুলা হচ্ছে উইথ ইন্টু থিকনেস কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি আরএস এর ক্ষেত্রে এটা, নিরাপনের ক্ষেত্রে নিরাপনের এবং হচ্ছে আরএস এর ক্ষেত্রে এটা অ্যালুমিনিয়াম আর কপারের। তারপর হচ্ছে কি কি বাজারে থাকে, তারপর হচ্ছে আমার নেম প্লেট দেখে কিভাবে এলটি প্যানেলে আমি কারেন্ট ক্যালকুলেশন করব কিভাবে, কারেন্ট ক্যালকুলেশন যেটা হলো কারেন্টের উপরে আমি থিকনেস এবং উইথ নিয়ে আমি কিভাবে কত অ্যাম্পিয়ার বাসবার প্রয়োজন সেটা বের করব। বের করার পরে আমি পেলাম এত 60 × 10, এই 60 × 10 পেলাম। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পেলাম হচ্ছে এটা। দুই রকমই দেখাচ্ছি এখানে আর কি, আমি শর্ট করতেছি আপনাদেরকে, না লম্বা হয়ে যাবে অনেক। তারপর অ্যালুমিনিয়ামের এই বিস্তারিত এখানে ক্যালকুলেশন আছে। তারপর দেখেন এখানে লিখছি যে বাসবার ওয়েট ক্যালকুলেশন ফর্মুলা, ওয়েট ক্যালকুলেশন ফর্মুলা কিভাবে করব সেটা এখানে আলোচনা করা হয়েছে। এখন বাসবার ক্যালকুলেশনের ওয়েটটা বের করলাম। এই যে ওয়েট, একটা লাগবে আমার এত কেজি, টোটাল লাগবে এত কেজি, 1600 টাকা কেজি হলে 52,409 টাকা আমার এই 4টা বাসবারের দাম। এভাবে আপনি কত বাসবার ইউজ করবেন আপনি লিখতে পারবেন। বাসবার গুলো কত ইঞ্চি পর পর আপনি ইউজ করবেন, স্থাপন করবেন, সেটা এখানে ডিটেলস আছে। এভাবে যেটা আমরা ধরি বাসবার বলেন, বেকার বলেন, ক্যালকুলেশন বলেন, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ড কোনটা হবে সেটা আমরা ফলো করি। এই জিনিসগুলো জানার জন্য আরেকটু আপনাদেরকে যদি হাতে সময় থাকে আমি বলবো যে আমাদের বিভিন্ন গ্রুপ এবং হচ্ছে থাকে যেগুলো, এগুলো শিক্ষামূলক বিষয়গুলো আপনারা দিয়ে থাকে, আপনারা যেতে পারেন। তো বাসবার ক্যালকুলেশন এটা। এখন লেআউট, একটা লেআউটের জন্য এখন বুঝতে পারতেছেন না, ক্লিয়ার দেখা যাচ্ছে না আমাকে? জি ভাই যাচ্ছে। লিখছেন, আচ্ছা। দেখেন মজার বিষয় হচ্ছে এখানে যে এই যে চারটা লাইট হবে এখানে, আপনি কিভাবে বুঝবেন? এখানে 6টা লাইট হবে, আপনি কিভাবে বুঝবেন?
লাইট লুমেন মেথড দিয়ে আমরা যেটা করি বাংলাদেশের ইঞ্জিনিয়ার অনেকে, যে এখানে একটা লাইট দাও, এখানে একটা দাও, এটা দাও, এটা দাও, আমরা ক্যালকুলেশন করি না ভাই। বর্তমানে আপনি আছেন 2025-এ, আপনি ভাবতে হবে 100 বছর পরে আপনি যে কাজটা করবেন 100 বছর থাকবে আপনার। তাহলে চিন্তা করেন 100 বছর বা 50 বছর বা 20 বছর পর বাংলাদেশের যে সরকারই আসুক না কেন, ডেভেলপ করুক বা না করুক, আপনার অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা হবেই, চেঞ্জ হবেই। সো আপনাকে যদি প্রপার ভাবে আপনি ইলেকট্রিক্যাল নিয়ম অনুযায়ী কাজ না করেন তাহলে হবে না। এটা ক্যালকুলেশন করতে হবে আপনার নির্দিষ্ট একটা লুমেন্স মেথড ক্যালকুলেশন দিয়ে। তারপর আপনি এখানে বসাবেন, এখান থেকে এ ওয়াল থেকে কতটুকু দূর হবে, এ ওয়াল থেকে কতটুকু দূর হবে, এটার জন্য একটা নির্দিষ্ট ক্যালকুলেশন আছে প্রিয় ভাইয়া। এই ক্যালকুলেশন গুলো জেনে আপনাকে লেআউট করতে হবে প্রত্যেকটা ফ্যান লাইট এবং সবকিছু। শুধু আপনি ধুমধাম টাঙায় দিলেন, এটা কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক হতে পারে না। ওকে, এই জিনিসগুলো আমরা পূর্ণাঙ্গ ভাবে আমাদের এই কোর্সে শিখে থাকি। এসএলডি খুবই একটা ইম্পর্টেন্ট, একটা ইঞ্জিনিয়ার যারা আপনার সিনিয়ররা আছেন, যে এসএলডি সিকোয়েন্স যদি কেউ বুঝতে পারে, আপনার অনেক কিছু বুঝে, মানে অনেক কিছু জানেও, এটা জানতে হবে। কারণ এসএলডি মানে হচ্ছে একটা ফ্যাক্টরির টোটাল লোড গুলা কোথায় কত খাবে এবং কি করবে, এইগুলো এসএলডি বা এসএলডি অর্থ মানে এই একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করি। ধরেন এটা এখানে কত কেবল হবে, এখানে কত আর্থিং হবে, এখানে কত বেকার হবে, সেট পয়েন্ট কত হবে, এই লোডের উপর ডিপেন্ড করে। এই সিকোয়েন্স গুলো জানাই কিন্তু একটা এসএলডির মূল পয়েন্ট, এবং প্রত্যেকটা জেনে এগুলো বাসবার কত দিবেন আপনি, মেন বেকার কত সেট করবেন, ডাইভার্সিটি কত নিবেন, এগুলো এই সিদ্ধান্তগুলো নেওয়া এবং করা। এবং দেখেন এখানে ভিসিবির ডিটেল দেওয়া, এই এই আপনার কারেন্ট ক্লিয়ারিং টাইম বলতে কি বোঝো, কারেন্ট কে করে, কে ঘটায়, আর্থিং ক্যালকুলেশন কিভাবে করবেন, এই ট্রান্সফরমার টোটাল এগুলো কথা দিবেন। আসলে ভাই ইঞ্জিনিয়ারিং টার্মটা তো বিশাল টার্ম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো খুব মজার একটা জায়গা। তবে আমরা কি করি, এগুলো না জেনে বুঝে জাস্ট খালি মানে উল্টা দেখিয়ে বা হচ্ছে দৌড়াদৌড়ি করি। আপনি আমার সাথে যারা সুযোগ আছে, আমি এই মানে রোজার অবস্থায় মানে বলতেছি যে একটা আপনি সেশনে আসেন আমার সাথে, টাকা যাদের প্রবলেম যে কোনো ইস্যুতে, এখানে টাকা ফেক না, আমরা খুবই সীমিত কোর্স ফি নির্ধারণ করে রাখি, জাস্ট আপনাদেরকে যেন জানতে পারেন। আপনি আসেন আমার সাথে, যারা সময় আছে দিয়ে বলবেন যে না ভাই আপনার এই সাথে এসে আমার ব্যাপক লস হয়েছে, আপনার আচ্ছা, ডাবল আপনাদের টাকা নেন। অফিস ঠিক আছে, কোথায়? এটা 6 নম্বর সেক্টর, উত্তর। তো এটা এসএলডি মানে এটা জানতে কি হবে। অনলাইনে ক্লাস করা হয় বা আপনাদের এখানে কি মানে শুধু কি অটোক্যাডের কাজটাই এই শেখানো হয়? কোর্সটা অলমোস্ট অনলাইনে হয়। আপনি যদি অফলাইনে আসতে চান, আমাদের অ্যাডভান্টেজের সকল কোর্স একই টাইপের, যে ধরেন যে এখন আপনার সাথে ক্লাস হচ্ছে, আপনি সকালে অফলাইনে আসতে পারবেন, মানে একটা কোর্সে ভর্তি হলে আর একটা কোর্স ফ্রি। আর আর এই কোর্সটা অলমোস্ট অনলাইনে আপনার কভার হবে। আচ্ছা, আপনাদের এখানে কি মানে অটোক্যাড আর মানে যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স যে কাজগুলো আছে ওগুলো এই শেখানো হবে না? জি জি, এখানে আমাদের সব, এখানে প্রায় 18-20টা কোর্স আছে আমাদের, আচ্ছা, ইলেকট্রিক্যাল কোর্স অটোমেশন, হ্যাঁ, মানে রিপেয়ারিং থেকে শুরু করে আমি দেখাবো এগুলো একটু পরে। হ্যাঁ, দেখেন বুঝছি। এলপিএস, আচ্ছা একটা বিল্ডিং এ এলপিএস প্রয়োজন কিনা এটা কেমনে বুঝবেন আপনি? এখন কেউ বলতে পারবেন? যারা চাকরি করেন তারা হয়তো বলতে পারবেন, এই বিল্ডিংটা তো আমার এলপিএস প্রয়োজন কিনা আমি কিভাবে বুঝবো? এটা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করার পরে বোঝা যাবে। রিচ ইন্ডেক্স 40-এর উপর বেশি হইলে আসলে এলপিএস ইনস্টল করতে হয়। কি ভাই, সব যদি রিস্ক অ্যাসেসমেন্টের ইন্ডেক্স 40 হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এলপিএস করতে হবে। এই যে কথাটা আপনি বললেন, ঠিক আছে, থ্যাংক হুম। ইউ। বাকিরা তো বললেন না, মানে হয়তো 12-5 জন জানতেন, এখানে আমরা 35 জন এখানে স্টিল নাম আছে, 30 জন ভাই কি তাহলে আমরা কি কি করব, মানে কেন আমরা পারি না? পারি না এটার জন্যই যে আমরা 5 জন পারি অনেক কিছু জানি বিষয় না, আপনি এটা নিয়ে আলোচনা করেন, এই যে এখন আসবেন এই দুইটা পদ্ধতিতে জানা যায় এটা। একটা হচ্ছে বিএনবিসির পদ্ধতি, একটা হচ্ছে এনএফপি এর পদ্ধতি, আরো আছে অনেক। আমি আপনার এনএফপি তে বলতেছি এ বিল্ডিং এর হাইট যদি আপনার 75 ফিট হয়, তাহলে হচ্ছে ও বলতেছে যে ক্লাস 1 এর ম্যাটেরিয়াল ইউজ করবেন। ঠিক আছে, আর যদি 75 ফিটের বেশি হয় বা 23 মিটারের বেশি হয়, তাহলে আপনি ক্লাস 2 এর ম্যাটেরিয়াল ইউজ করবেন। খালি ম্যাটেরিয়ালগত পার্থক্য, সবকিছুই ঠিক, ম্যাটেরিয়াল সাইজ পার্থক্য। আর বিএনপিসি বলতেছে রিস্ক ইন্ডেক্স করে, যেটা ভাই বললো, ইন্ডেক্সের মান যদি 40 হয় তাহলে এলপিএস প্রয়োজন আপনার বিল্ডিং এ, আর না হলে প্রয়োজন নাই।
এখন আপনি দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এগুলা হিসাব করব কিভাবে, যে আমি তো বললাম যে আমরা হিসাব করবো কেমন, একটু দেখে আসি এলপিএস টা একটু। এলপিএস আপনি আমার সাথে 2 দিন বসবেন বা একদিন, আপনি এলপিএস যদি বানাতে না পারেন তখন আমার বলবেন। একদম ফানি টাইপের এই বিষয়গুলো ভাই, আমরা আসলে এগুলো স্টাডি করি না, সেজন্য বিএনবিসি যে আমরা এই গাইডলাইন গুলো আমরা কেটে কেটে রাখছি আপনাদের জন্য। দেখেন এটা 154 জায়গাতে আপনি আহ, যদি পেজ পড়েন তাহলে ইলেকট্রিক্যাল পার্টটা আমরা কভার হবে। এই যে লেআউট গুলো বললাম বা হচ্ছে লাইট লুমেন্স এর কত লুমেন্স প্রয়োজন, বিএনবিসি থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখন আসলে অনেক আলোচনার বিষয়, আমি কোন দিক থেকে আলোচনা করব যতটুকু পারে আমি চেষ্টা করতেছি আর কি। বিএনবিসি দেখেন যে লাইট লুমেন্স মেথডের জন্য দেখেন 9টা পেজ কাটা হবে ভাই, যেটা বলবো ভাই আসলে তো আপনাদের হাতে এত সময় নাই। হ্যাঁ, আমাদের হাতে সময় নাই। দেখেন রিস্ক ইন্ডেক্স যেটা ভাই বললো, ওই জায়গাতে যাচ্ছি। এই যে দেখেন, এই যে রিস্ক ইন্ডেক্স, এটা 1.3.335, এটা এখানে দেখেন এই যে রিস্ক ইন্ডেক্স যদি 40 হয় আপনার এলপিএস প্রয়োজন বলতেছে। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে বিএনবিসি দেখে আপনি আবার এলপিএস ডিজাইন করতে পারবেন না। ভালোভাবে কেন? এখানে সবসময় কপারের কথা বলেছি, অ্যালুমিনিয়ামের কথা বলেনি। আপনি করতে পারবেন কি পারবেন না তাও বলেন। তখন কি হয়, রিস্ক ইন্ডেক্স গুলো দেখেন এখানে, আমি সংক্ষিপ্ত করতেছি, নামাজ আছে আবার। এখানে যেমন 35 হচ্ছে, আবার সবগুলো রিস্ক ইন্ডেক্স, এটা মেথড আছে, এ বি এগুলো যোগ করে। নো প্রোটেকশন নেট ইন জেনারেল, জেনারেলি প্রয়োজন নাই, আপনার মন চাইলে আপনি দেন জেনারেলি। এখানে হচ্ছে 41 হয়েছে যোগ করে। দ্য ফিগার ইজ এ রাউন্ড এত, need of protection will depend upon the importance of the building। কথা বুঝছেন বলছে? তারপর হচ্ছে প্রোটেকশন এসেনশিয়ালি 60 হলে, মানে এটা বিএনবিসির ভাষায় বলতেছে এটা। আমাকে আমার স্লাইড দেখা যাচ্ছে না জি যাচ্ছে। ভাই? একজন ভাই লিখছেন মেবি আপনার ফোনের প্রবলেম, আজকে নেটের কি কোনো সমস্যা আছে না, একটু দেখেন ব্রাদার। তাহলে বিএনবিসি, আবার দেখেন বিএনবিসি কি বলতেছে লাস্টের এখানে, যে দেখেন আমি যে বললাম যে বিএনবিসি ফলো এনএফপিএ 780, এটা বলতেছে। উনি ফলো করতে বলতেছে যে তুমি যদি আরো ব্যাখ্যা চাও তুমি এনএফপি এর কাছে যাও। মানে এনএফপি হচ্ছে এত সুন্দর করে এই এলপিএস এর ডিজাইনটা আপনার আলোচনা করেছে, যে আপনি যদি একবার দেখেন, যারা এইটা আমাকেও লাগবে না, আপনি আনাব এটা ই করার জন্য, বোঝার জন্য। তো একটু দেখে আসি, একটা বিষয় একটু আলোচনা করি। আচ্ছা এই যে দেখেন, আমি কি বলছিলাম যে ক্লাস 1 ম্যাটেরিয়াল 75 ফিট হলে, এই যে এখানে লেখা আছে এটা ওদের মতো করে লেখা আছে, ক্লাস 2 ম্যাটেরিয়াল 75 ফিটের বেশি হলে হাই হবে, এই যে ঠিক আছে। এই ক্লাস 1 আর 2 এর মধ্যে পার্থক্য কি এখানে আছে দেখেন। এই যে ক্লাস 1 ম্যাটেরিয়াল, একটা টার্মিনাল দেখি, ইয়ার টার্মিনাল ডায়ামিটার কত, আইস এসআই পদ্ধতিতে 9.5, এসআই পদ্ধতিতে 12.7, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা কপার, এটা অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে ক্লাস 1। সেম টাইপের ম্যাটেরিয়াল দেখেন, একটাই ম্যাটেরিয়াল থাকবে আপনার 12.7 কপারের ক্ষেত্রে, জাস্ট খালি ম্যাটেরিয়ালটা গঠনটা চেঞ্জ হয়েছে, 15.9। বোঝা গেছে ক্লাস 1 আর ক্লাস 2 এর পার্থক্যটা কি, জাস্ট খালি গঠনটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এলপিএস এর এয়ার টার্মিনাল কত বড় হবে, আপনার আহ, মাপ মেজারমেন্ট এখানে কয়টা দিবেন, এখানে কয়টা দিবেন, এই পাশে কয়টা দিবেন, এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না। আপনি কত দূর পর 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 হবে, এগুলো কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। আমরা এই আমাদের কোর্সে কোন রুমটা, আপনার রুমটা এই ডায়াতে কি হবে, কাট হলে কি হবে, আপনার আরএসি কি চাই, টোটাল বিষয়গুলো একদম পুঙ্খানুরূপ আপনাদেরকে আলোচনা করা হবে। 8 ফিট কত হবে, কত ফিট করবেন, সবকিছু আলোচনা করা হবে। এবার হয়তো বলবেন যে এখন আলোচনা করলে কি হবে, এটা তো একটা বিষয় যদি আমি আলোচনা করতে যাই তাহলে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, আর আপনাদের সাথে টোটালি আমি আলোচনা করব 1.5 ঘন্টা। ঠিক আছে? আপনাকে আবারও বলতেছি, যাদের সুযোগ আছে আপনারা আসেন আমার সাথে, আর যাদের সুযোগ নাই যে কোনো হেল্পের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি হেল্প করবো আপনাদের।
থার্মোগ্রাফিটা কি? থার্মোগ্রাফি একটা স্ক্যানার, একটা আপনার স্ক্যানার ডিভাইস। এটা যেখানে আপনি ধরবেন আমাদের ইলেকট্রিক্যাল ডিভাইসের ভিতরে যে কত তাপ হচ্ছে সেগুলো দেখা যাবে। এই দেখেন 113.4, এখানে 150.4। এটা আবার এটা আপনার নির্দিষ্ট টাইম পর পর আপনাকে মনিটরিং করে রিপোর্ট আকারে তৈরি করা হয়। বিভিন্ন নিরাপণ অডিট, টেকনিক্যাল অডিট যারা আছে এগুলো মনিটরিং করে। মনিটরিং করে কিভাবে দেখেন, 1 থেকে 10 পর্যন্ত ক্যাটাগরি 1, 11 থেকে 20 ক্যাটাগরি 0, 1, আর এটা হচ্ছে 21 থেকে 40 হচ্ছে 2, 40-এর উপর হচ্ছে 3। এই যে ক্যাটাগরির উপরে কয়টা কোন ডিভি এলটি প্যানেল কি পড়লো, এবং 40-এর উপরে যদি আপনার বেশি হয় তো অবশ্যই সেটা মেজর, মানে মাইনর মেজর প্রবলেম, সেটাকে আপনাকে ঠিক করতে হবে, নাহলে কোনো অবস্থায় চালানো যাবে না। কেবল ইন্সুলেন্স রেজিস্ট্যান্ট টেস্টটা হচ্ছে কি, কেবলের গায়ে যে ইন্সুলেন্স থাকে এটাকে অবশ্যই 5 মেগা ওহমের উপরে, অবশ্যই আপনাকে 5 মেগা ওহমের উপরে আপনার মান থাকতে হবে, না হলে এই কেবল আপনার চলবে না। এই হচ্ছে বিষয়। এখন আরেকটা আপনাদের আহ একটু স্লাইডে নিয়ে যাব, যেহেতু আরএস এর একটা স্লাইডে নিয়ে যাই। আচ্ছা, এখানে দেখেন এসএলডি কি, ইলেকট্রিক্যালের এসএলডি তথ্যপূর্ণ হতে হবে, যাতে যে কেউ দেখে বুঝতে পারে যে এটার ভিতরে কি আছে, এসএলডি অর্থটা। তারপর হচ্ছে কি দেখেন, এখানে যে এলপিএস এর ডিজাইনের উপরগুলা কোনটা কত ফিট পর পর হবে সেটা এটা বলছি। এলপিএস ডিজাইন আর্থ টেস্ট রিপোর্ট 8 রেজিস্ট্যান্ট 10 ওহমের নিচে থাকতে হবে। তারপর হচ্ছে আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট, হচ্ছে আমাদের আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট করতে হয়। 8 ফিট রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট 2 বছর অন্তর একবার করতে হবে। 2 বছরে একবার করতে হবে, যেটা সংরক্ষণ করে বই আকার রাখতে হবে। তারপর হচ্ছে 2 বছর অন্তর অন্তর একবার ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট করতে হবে। এই যে রেজিস্ট্যান্সের মান 5 মেগা ওহমের বেশি হতে হবে, এটা হচ্ছে মেগার। তারপর হচ্ছে এটা ট্রান্সফর্ম ওয়েল টেস্ট করতে হয়, এটা পল্লী বিদ্যুৎ বা বাইরে থেকে করে নিয়ে আসতে হয়। তারপর থার্মোগ্রাফি দেখা অন্তর 2 বার, বছর অন্তর 2 বার, মানে 6 মাস পর পর করে নিয়ে এটাকে রিপোর্ট করে রাখতে হয়। চিত্র দেখালাম। তারপর রেজিস্ট্যান্স, লোড পলিসি, তারপর প্রিভেন্টিভ মেনটেন্যান্স, এইগুলো। এখন এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ভাই এতটা মানে সহজ ভাবে আমরা আলোচনা করি, সেটা আপনাকে মানে আপনি আমাদের সাথে আসলে বুঝবেন। তারপরে দেখেন বিবিটি ক্যালকুলেশন। তারপর হচ্ছে এগুলো আবার আমরা সকল ক্যালকুলেশন গুলো, ধরেন বিবিটি কোথায় নেবেন, বাসবার কতটুকু নেবেন, কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, শর্ট সার্কিট, এটা আপনাদেরকে আমরা এই শর্ট মেথডে, মনে করেন এখানে দেখেন এটি 100 কেভি ট্রান্সফরমার ছিল, এসটি কেবল কিভাবে সেট করবো আমি, যদি 5 দিয়ে যায় তাহলে দেখেন এই যে কেবল সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন 47, এখানে যদি আমি 500 মেগা, 500 কেভি ট্রান্সফরমার নিই, যদি আমি 100 কেভি ট্রান্সফরমার নিই কত হবে, এখানে আমি জাস্ট খালি এখানে যদি আমি সংখ্যাগুলো চেঞ্জ করি, দেখেন আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে টাইমিং, কিপিং টাইম, যদি এখানে 2 আছে আমি যদি 3 নিই, দেখেন এই যে আমার কেবল সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলোর জন্য আপনাদের জন্য জাস্ট খালি এটা হচ্ছে ইনপুট, ইনপুট করতে পারবেন এখানে। তারপর এখানে কপার নিবেন, কপার কেবল, কপার দিয়ে করবেন না, অ্যালুমিনিয়াম কেবল নিবেন বা বাসবার নিবেন, এগুলো সবগুলো অটো করা আছে। এবার প্রত্যেকটা বিষয় আপনাদের জন্য আমি ম্যানুয়ালি দেখাবো সূত্রতে, এবং হচ্ছে এক্সেল শিটে অটোমেটিক দেখাবো, যেন আপনাদেরকে বেগ পেতে না হয়। এখানে দেখেন বাসবার ক্যালকুলেশন। এই বাসবার ক্যালকুলেশনটা আপনি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, আপনি কত ফিট মিটার নেবেন, কত অ্যাম্পিয়ার নেবেন, কিসের নেবেন, আপনি এটা অটোমেটিক বিএনবিসি অনুযায়ী করতেছেন না এনএফপি করতেছেন, আপনি এখানে অটোমেটিক আপনি পেয়ে যাবেন। তো আপনাদের যদি সুযোগ থাকে এই জিনিসগুলো নিয়ে, যেহেতু আমরা দীর্ঘদিন থেকে কাজ করতেছি, আপনি মোস্ট ওয়েলকাম, আপনি আসতে পারেন আমাদের সাথে, কেমন? আচ্ছা, আমাদের আলোচনার বিষয় তো মোটামুটি ক্লিয়ার, আদান হয়ে গেছে। আমরা দেখেন আর একটু আমাদের বিগ একটা মডিউল আছে। আমরা বেসিক আইডিয়া অফ ইলেকট্রিক্যাল ডিজাইন, সাবস্টেশন, বাসবার ক্যালকুলেশন, তারপর সুইচ গিয়ার, সিটিপিটি, পিএফআই, কেবল সিলেকশন ডিটেলস, সার্কিট ব্রেকার, এরপর বিএনবিসি, এনএফপিএ, ট্রান্সফরমার আর্থিং টেস্ট, জেনারেটর আর্থিং টেস্ট, জেনারেটর ডিটেলস, তারপর হচ্ছে আর্থিং সিস্টেম লেআউট, তারপর লাইট লুমেন মেথড, অটোক্যাড, প্রফেশনাল এসএলডি অ্যাপ্রুভ কিভাবে করবেন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, এলপিএস ডিজাইন, টোটাল বিষয়টা আপনাদের কে আমরা আলোচনা করব, এবং সকল ডকুমেন্টস গুলো, প্রত্যেকটা ডকুমেন্টস গুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করবো।
এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে আমরা কয়েক মিনিটের মধ্যে শেষ করবো। 40 শেষ করার কথা, 45 হয়ে গেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কোশ্চেন ছিল যে আমি যে অটোক্যাড শিখবো, আমি একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি, এটা কনফিগারেশনটা মিনিমাম কত হইতে হবে এই ইলেকট্রিক্যাল এসএলডি মেসএলডি অটোক্যাড করার জন্য? ডিভাইস যত আপডেট ইউজ করবেন তত আপনার জন্য উত্তম। এখন আপনি কতটা ক্যাপাবল, হ্যাঁ, যে জি সর্বনিম্ন কত হবে যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে কোরাই 5 আপডেট জেনারেশন হলেই চলবে। Workplace safety is a human right ইনশাআল্লাহ। and a আর legal আরো requirement. যদি আপনি আপডেট নিতে পারেন ভালো। কেমন ভাইয়া? থ্যাংক ইউ। ঠিক আছে। মানে ডিভাইস যত আপডেট নেবেন তত ফাস্ট কাজ করবে, কিন্তু কোরাই 5 এর নিচে বা আপডেট জেনারেশন ছাড়া এগুলো চলতে চায় না। ঠিক আছে? এই যে দেখেন, এখানে হ্যাঁ একটু আমি আপনাদের প্রশ্ন করেন, আমি প্রশ্ন পাই। 233টা আপনাদের ভিডিও আছে। অটোক্যাড ফ্রিতে, অটোক্যাড এখানে শিখতে পারবেন, সিভি রাইটিং, তারপর হচ্ছে পিএলসি প্রোগ্রামিং, আপনার আচ্ছা, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, সব এখানে আছে। ঠিক আছে? এই আমার আপনারা ল্যাপটপ যাদের সুযোগ আছে, আমি আপনাদেরকে এইটা, এই যে ভোল্টেজ ড্রপ, এটাই দিই। একটা আহ, বন্ধু। আমি আপনাদের চ্যাট বক্সে যা এই লিঙ্কটা দিয়ে দিলাম। আপনাদের অনুরোধ যে যেহেতু আমাদের সাথে ছিলেন, এই এটা চ্যাট বক্সে দিলাম। আপনারা যারা আছেন প্রশ্ন করতে করতে আমাদের একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি, তাহলে আমাদের সাথে থাকার একটা সুযোগ হবে। ওকে, আমি আপনাদের চ্যাট বক্সে অলরেডি আমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর যারা কোর্স করতে চান তারা হচ্ছে চ্যাট বক্সে নাম্বার দেবেন, প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের কোর্সের ডিউরেশন কতদিন আর কি? কোর্সের ডিউরেশন অলমোস্ট 2.5 মাসে শেষ হয়ে যায়। আমাদের অনলাইনে 2 দিন ক্লাস, আমাদের মডিউল অনুযায়ী ক্লাস হবে, শিডিউল আপনাদের ফুল শিডিউল দিয়ে দেব। আর অফলাইনে যেদিন আপনি আসতে চান আমাকে একটু নক দিয়ে আসতে পারবেন। আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে যারা কোর্স করতে চান। ওকে, আর ডিউরেশনটা হচ্ছে ডিউরেশন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের মডিউলটা। আমাদের একটা বড় মডিউল আছে, এখানে কি কি শিখাবো। এটাতে যদি 5টা ক্লাস বেশি লাগে তাও করব, যদি কম লাগার তো কোনো সুযোগ নাই। কোর্স ফি কেমন? কত? কোর্স ফি হচ্ছে আমাদের 7,500 টাকা। ঠিক আছে? তো ফার্স্ট 10 জনকে, এই যেটা আমাদের কোর্স মডিউল, লং কোর্স মডিউল, অনেক কিছু শিখতে পারবেন, সেগুলো তো আলোচনা করলামই। আমাদের কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। ফার্স্ট 10 জনকে আমরা 5,000 টাকা নিয়ে থাকি যারা সেমিনারে উপস্থিত। কেমন? এই 10,500 টাকায় আপনি যেগুলো দেখালেন স্ক্রিনে, যতগুলো টপিক দেখালেন, এই প্রতিগুলোই আলাদা আলাদা নাকি সবগুলোই ট্রেনিং করাবেন, মানে টিচিং দিবেন? সবগুলো আপনাকে টিচিং দেবো, এবং যতগুলো পিডিএফ ফাইল দিলেন, রেকর্ড দিলেন, সব দেবো আপনাদেরকে। এবং শুধু কোর্স করার না, কোর্স করার পর আপনার দেবো। সাথে 10,500 না, এটা আপনি এখন যদি আর পেড করেন তাহলে 5,000 টাকায় ভর্তি দিতে পারবেন। ধরেন আমি হচ্ছে মূলত ডিপ্লোমা ঢাকা পলিটেকনিক্যাল শেষ করছিলাম এইটা 21 সালে, এবং বিএসসি করতেছি সোনারগাঁও ইউনিভার্সিটিতে ত্রিপলিতে। এখন আসলে কিভাবে ডেভেলপ করলে সামনের দিকে যেন জব বা নিজের ভালোভাবে আগাইতে পারি আর কি। সেক্ষেত্রে আমি আমার ল্যাপটপে অটোক্যাড নিয়ে কাজ, মানে 24 সালে যেটা আছে 24 অটোক্যাড ওইটা ইনস্টলেশন হচ্ছে না, এবং 2007 যেটা ওইটা ইনস্টলেশন মানে করছি এখন, মানে শুরু করলাম আর কি। সেক্ষেত্রে মানে যারা আপনারা তো জব এই ক্ষেত্রে আছেন, অভিজ্ঞতা আছে অনেক, সেক্ষেত্রে আপনাদের তো পড়ালেখা চেয়ে আপনার কর্মক্ষেত্রে যারা আছে তারা কিন্তু অনেক বেশি। শামীম ভাই আছেন? হ্যাঁ, সোহেল ভাই আমি আসসালামু আছি, আলাইকুম। আমি আছি। এই তাহলে ভাই, উনি উনি যে প্রশ্নটা করছে, আমি একটু এটার উত্তর উত্তর দিতে আপনার কাছে যাচ্ছি ভাই। চাচ্ছি আমি। সোহেল হুম, ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি জি, শামীম ভাইয়ের কাছে উত্তরটা নিয়ে নিই, চলে আচ্ছা, যাবে ভাই। ওই ভাই জিজ্ঞেস করছে যে আসলে আমি তো ঢাকা পলিটেকনিক থেকে ডিপ্লোমা করেছি, এখন আমি কিভাবে ডেভেলপ করব আর কি। ঠিক আছে, আপনি যে আজকে যে প্যাকেজ গুলো দেখালেন, আমরা যখন ডিপ্লোমা পাস করছি, আমাদের এইগুলো দেখানোর মতো কিন্তু কেউ ছিল না। তার মানে আমাদের সময়টা এখনকার সময়ের চেয়ে অনেক টাফ ছিল, অনেক ইনফরমেশন পাওয়া। তো সেক্ষেত্রে ওনাকে বলবো, যদি অন্য কোনো জব করে তাহলে অবশ্যই ওনার অ্যাটিটিউড যেন এমন হয় যে আমি কিছুই পারি না, আমি শিখতে চাই। ইঞ্জিনিয়ার ট্যাগটা তখনই আমাদের গায়ে লাগাবো যখন আমরা অন্তত একটা জায়গায় যে কোনো একটা চার্জে যাব। চার্জে যাওয়ার আগ পর্যন্ত আমরা লার্নার। কে কি বললো, কে নন টেকনিক লোক, আমার কাজ, সবার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যে সেক্টরে যাক, শেখার আগ্রহ নিয়ে কাজ করতে হবে।
জি ভাই, শেখার আগ্রহটাই মেন। আমি একটা অফিসে আছি, আমি চেষ্টা করছি শেখার জন্য। সোহেল ভাই। শামীম ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, যেহেতু উনি প্রশ্ন করেছেন যে জি শামীম ভাই সুন্দর কথা বলেছেন। জি আমরা ভাই যখন এসএলডি করেছি, হ্যাঁ আমি আমার কথা বলি, আমি ওকে factory যখন আমি ভাই পাগলের মতো আমরা বসবাস করেছি কিছু না, এসএলডির কিছু ডিসিশন, কিছু জিনিস, কাকে ফোন দিব। এখন তো এত হোয়াটসঅ্যাপের মতো না, এখন তো আপনি যা চান আপনি পেয়ে যান, ঠিক আছে। জি শুভ, জি শামীম ভাইকে ফোন দিয়েছি, শামীম ভাই বলছে সোহেল তুমি এটা করো ভাই, এটা করো, এত পার্সেন্ট নাও। কথার সাথে আমি তো প্র্যাকটিক্যাল মিলাইতে পারি না, আমি তো এক্সপার্ট। হ্যাঁ, হুম এখন যদি হয়তো শামীম ভাইকে বললাম যে ভাই আপনি একটু কলম দিয়ে লিখে আপনি আমাকে পাঠিয়ে দেন, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু ফিল করেছি, কিন্তু আপনাদের এটা কিন্তু পাচ্ছেন এক। আর একটা হচ্ছে ভাই যেটা প্রশ্ন করেছে, ভাই চমৎকার অ্যান্সার দিয়েছে, আমি যুক্ত করতেছি যে আপনি শিখার আগ্রহ নিয়ে শিখতে হবে, কি শিখবেন আপনাকে আগে লিস্ট করতে হবে যে আপনি কি শিখবেন, আপনি কোন সেক্টরে চাকরি করবেন এরকম একটা লিস্ট করতে হবে যে এই সেক্টরে এই এই জিনিসগুলো প্রয়োজন। ধরেন যে আমি যে যেটা ওপেন করে আছি, এই জিনিসগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরে লাগবে না এমন কোনো সেক্টর নাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি প্রথমেই বলতেছি। তাহলে আপনি এই আপনার সার্কিট ব্রেকার আপনার বাড়িতেও লাগবে, ড্রপ ভোল্টেজ লাগবে, বাসবার লাগবে, সাবস্টেশন লাগবে, লাইট ইনস্ট্রুমেন্ট লাগবে, অটোক্যাড লাগবে, হ্যাঁ, লাইটিং ক্যালকুলেশন লাগবে, এলপিএস লাগবে, এসএলডি লাগবে, আইপিএস লাগবে, এগুলো সব লাগবে। এখন আপনি এই জিনিসগুলো কতটুকু জানেন, কেমনে শিখবেন, ইউটিউব থেকে শিখবেন, আপনি বড় ভাইয়ের কাছ থেকে শিখবেন, হটলা, কিন্তু আপনাকে শিখতে হবে। আপনি আমেরিকা যাবেন, সিঙ্গাপুরে যে ট্রেনিং নিয়ে আসবেন। ট্রেনিং নিলে কি হবে, সিকোয়েন্স মেনটেন করে আপনি আগাতে পারবেন। ট্রেনিং ছাড়াও শেখা যাবে, কিভাবে শিখতে হবে, আপনাকে কোথায় যে শিখবেন এই সোর্সটা আপনাকে বের করতে হবে, এটা আমি বের করে দেবো না, স্বামী ভাই বের করে দেবেন। একমত? হ্যাঁ জি একমত, এটা ঠিক ভালো কথা বলছেন। সোহেল ভাই, মূলত যে আসসালামু আলাইকুম। যে ওয়ালাইকুম সালাম ভাইয়া। জব ভাই, আমি পাইলে রাফাতি ভাই, কবির বলছি। করে জি থাকে আর কি আমি উত্তরাতে থাকতাম, উত্তর 10 নম্বর সেক্টর। আমি আইওবিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমি একটা ইলেকট্রিক্যাল, যেটা নিয়ে আলোচনা করলেন এই রিলেটেড একটা পোস্টে জয়েন করছিলাম, কিন্তু কিছুদিন পর আমাকে এখান থেকে, এই ডিপার্টমেন্ট থেকে চেঞ্জ করে আমাকে ফায়ার ডিপার্টমেন্টে দিছে। ফায়ার হাইড্রেন্ট অ্যান্ড ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন হাইড্রেন্ট সিস্টেমে দিছে। তো জি জি। এখন আমার জন্য কোনটা ভালো হবে? ডিটেকশন প্রোটেকশনে থাকবো, না আমি চাচ্ছি ইলেকট্রিক্যাল রিলেটেড যেমন যেগুলো নিয়ে আলোচনা করলেন। আমার ব্যাকগ্রাউন্ড আবার ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, গ্রাজুয়েশন ইলেকট্রিক্যাল। তো আমার জন্য কোনটা প্রেফার হবে? হ্যাঁ, এটা শামীম ভাই তো আছে, শামীমকে ধরবো একটু পরে। হ্যাঁ, বিষয়টা শুনেন, ইলেকট্রিক্যাল হচ্ছে একটা গুড প্ল্যাটফর্ম। ধরেন একটা ফ্যাক্টরিতে, ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ইলেকট্রিক্যাল মেনটেন ডিজিএম বা ম্যানেজারের আন্ডারে হচ্ছে ফায়ার থাকে অল টাইম ম্যাক্সিমাম, ঠিক আছে। মনে করেন ফায়ারের ডিজিএম, জিএম, সিনিয়র জিএম হয়েছে খুবই কম আমার জানা মতে। তো যদি আপনার সুযোগ থাকে যে মেনটেন্যান্সে কাজ করার, ঠিক আছে, আমি চাই, হুম। যদি সুযোগ থাকে, যদি, তাহলে আপনি মেনটেন্যান্সে চলে আসবেন যদি সুযোগ থাকে। আর সুযোগ না থাকলে ফায়ারও আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি সবগুলো শিখে, মনে করেন এখানে ফায়ার আছেন, আপনি অন্য জায়গাতে আপনি ডিরেক্টলি, এখানে আপনি ম্যানেজার হলেন ফায়ারের, তখন আপনি মেনটেন্যান্স গুলো কভার করবেন, এই জিনিসগুলো চর্চার উপর রাখবেন। তারপর ওখানে আপনি মেনটেন্যান্সে যাবেন। আর এই কোম্পানিতে যদি আপনি মেনটেন্যান্সে যেতে পারেন, আপনি যদি পোস্ট একদম কম হয় আপনি যান মেনটেন্যান্সে যাওয়ার জন্য, আমি আপনাকে সাজেশন দেব। থ্যাংক ইউ ভাইয়া। ভাই, একটা আপনার সাথে কোশ্চেন আমার ছিল লিঙ্ক স্যার। নিয়ে আছে, কথা হবে ভাইয়া। রাফাতি জি, কবির। ওকে স্যার ওকে। কোশ্চেন ছিল যে আমাদের যে আপডেট বর্তমান কালার কোড গ্রে ব্লু বা সামথিং, যেটা আগে তো আরো আইপি ছিল, এখন জি আমরা জি। ইন্ডাস্ট্রিতে কি করবো? পুরাতন কেবল সম্ভব না। সেক্ষেত্রে আমরা না কালার না, কোড গুলো কালার কোড গুলো আগেরটাই থাকবে। আর এখন নতুন যেটা আসছে মেশিন গুলো, নতুনটা কালার কোড ইউজ হচ্ছে, আপনাকে দুইটাই মেনটেন করে আপনাকে চলতে হবে। এটা এটা যে বাদ দিয়ে দিচ্ছে বিষয়টা এরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই। যদি আমরা আরো বেশিরভাগ কেবল কোম্পানি এখনো আমাদের বাংলাদেশে যে বিবিএস বা বিআরবি আগের কোডটাই ফলো করেই কেবল উৎপাদন করতেছে। কোনো তো সমস্যা সেক্ষেত্রে নেই। কি লিঙ্ক দেবে যে আপনারা 23 সালে বা 25 সালে আসেও কেন এখনো ইউজ করতেছেন আগের কেবল? এটা এটা আপনার এটাকে রোহিত করে দেয়নি, বাদ দেয়নি, ওটা শুধু আপডেট করেছে। এটা আপডেট, করতে অনেক আচ্ছা। সময়। থ্যাংক ইউ। আমি আবারও আসসালামু বলতেছি, আলাইকুম। যদি কোশ্চেন থাকে অ্যান্সার দিব আমি, এবং আপনাদের যারা কোর্স করতে চান বা আমার সাথে কথা বলতে চান, চ্যাট বক্সে নাম্বার দেবেন, আচ্ছা ভাই। প্লিজ। আজানা স্যার হয়ে গেছে। আমি ডিপ্লোমা বগুড়া পলিটেকনিক থেকে করছি। তো আমি 1.5 বছর যাবত একটা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্মে চাকরি করি। তো এই যে কনসালটেন্সি ফার্মে মানে কেরিয়ার কতটুকু কতটুকু ডেভেলপ করা যাবে এই সেক্টরে, মানে ডিজাইন সেক্টরে, তো এটা একটু যদি বলতেন।
সাকিব ভাই, থ্যাংক ইউ। বিষয়টা এই শুনেন, সুযোগটা কেমন স্যার আসলে? আমি আমি কারণ একটা জিনিস কোম্পানি লেভেলে একটা তো, আর ডিজাইন সেক্টর তো আরেকটা, এই জন্য না না আমি একটু। বলতেছি, আমি বুঝে গেছি সাকিব ভাই, আমি বুঝে গেছি, আমি অ্যান্সার দিচ্ছি আপনাকে। ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশে অনেক আমাদের মতো যারা মেন্টর আছে ছোটখাটো, সবাই আপনাকে কিছু কিছু জায়গাতে আমার প্রতারিত সাজেশন দেয়। আমার কাছে অনেক রিপোর্ট আসছে, অনেকে বলে যে আপনি যে চাকরিটা করতেছেন ওই চাকরিটা ছেড়ে এসে আপনি আমাদের এখানে কোর্স করেন, আপনি করতে পারবেন। আমি এটাকে ক্রসিং দিলাম, 1000 বার ক্রস দিব, হ্যাঁ, 1000 100 বার। এই কাজ ভুলেও কেউ করবেন না। যারা চাকরি করেন না, চাকরির আগে প্রিপারেশন নিতে যদি পারেন 5 মাস 6 1 3 আপনার যদি ক্যাপাবল হন, আপনি ধরেন গ্রাজুয়েশন শেষ করেছেন, আপনি 6 মাস প্রিপারেশন নেবেন, তারপর চাকরিতে যাবেন, গুড। যারা ছোট হোক বড় হোক, যারা চাকরি করতেছেন, কারো কথাতে চাকরি ছেড়ে এসে কোনো কোর্স, অটোমেশন হোক ইন্ডাস্ট্রিয়াল হোক, করবেন না। এই ভুলটা করা যাবে না, যে চাকরি হোক না কেন। চাকরিটা করার পাশাপাশি কষ্ট করে হলেও শুক্রবার অনলাইন অফলাইন যেমনি হোক, রাত 6টার পরে আমাদের এখানে অনেকে কোর্স করতে আসে, সন্ধ্যাকালীন রাতের কোর্স করে 9টা পর্যন্ত, এভাবে হলেও আপনি কভার করবেন। একটাই একটা একটা আপনাদের পরামর্শ, যেহেতু যুক্ত হয়েছেন। আরেকজন সাকিব ভাই, যেটা যে কনসালটেন্সি ফার্মে যেহেতু আপনি আছেন, কনসালটেন্সি ফার্মে যদি এই নিয়মগুলো জেনে যদি আপনি উঠতে পারেন, কনসালটেন্সি জায়গাটাও খারাপ না। বাংলাদেশের নিয়মতান্ত্রিক কাজ করার সুযোগ চলে আসতেছে। স্ট্যান্ডার্ড ভাবে স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারের খুবই অভাব বাংলাদেশে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সো আপনি বেনিফিট হবেন। তবে যদি আপনি নিটিং ডাইং এ বা টেক্সটাইলে জব করতে পারেন ভালো সেক্টরে, ইন্ডাস্ট্রিতে, আপনি ওটাও ভালো সেক্টর, এটাও ভালো সেক্টর, আপনি আপনাকে গড়তে হবে। ওকে আচ্ছা ভাই, আমার হচ্ছে ভাই, মূলত ল্যাপটপ হচ্ছে মানে একবার লো কোয়ালিটির। আমার এখানে ওই আমার ফ্রেন্ড একটা অটোক্যাড কাজ করে, সে বনশ্রীতে, সে আবার ফরেস্ট ইউনিভার্সিটিতে পড়ে, মানে সে আবার আর্কিটেকচারে। তার থেকে আমি সফটওয়্যারটা নিয়েছিলাম 2024 আপডেট, মানে আমার এখানে ইনস্টল হচ্ছে না। এখন 2007 যেটা ওটা দিয়ে কাজ শুরু করছি, ইউটিউব দেখে কিছু কিছু। তারপর আপনার এই যে কোর্স কোর্স মেনটেনেন্স যেটা আছে আর কি, এটা দেখলে ভালো, দেখে ভালো লাগলো লাগলো আর কি, যে যদি সুযোগ থাকে দেখি আসলে করা যায় কিনা আর কি। কেমন শুধু আমার। ভালো লাগছে না হাসান ভাই, আপনাকে বলবো, এই কোর্স করে এটা ওয়ান কাইন্ড অফ লাইফ চেঞ্জিং কোর্স। হ্যাঁ, এক। আর একটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার যে পিসিটা আছে ওটাতে আপনি এসএসডিএক্সটা লাগাইতে পারেন, ট্রাই করতে পারেন। আর না হলে ওই যে একটা পুরাতন আপনার কোরাই 5 আপডেট জেনারেশন দেখে কিনে ফেলবেন। সবসময় ডিভাইস আপডেট রাখতে হবে। আর যে কোনো সফটওয়্যার নিয়ে কাজ করেন, যদি আপনার ল্যাপটপ কেনার মতো এখন পজিশন না থাকে, আপনি করবেন, আপনি যেটা আছে ওই 2007 নিয়েই কাজ করেন, কোনো সমস্যা নাই। আপডেট সফটওয়্যারে যে সবকিছু চেঞ্জ, বিষয়টা এরকম না, কিছু জিনিসকে ইজি করে দেয় আপডেট সফটওয়্যার, আগের গুলাই থাকে। আচ্ছা আর কি যেন, মানে আমি একটু এই ইয়ের কাজটা মানে প্র্যাকটিক্যাল কাজও কিছুটা শিখছিলাম, কিন্তু আমি প্র্যাকটিক্যাল কাজ ভালো কম পারি। ইলেকট্রিক্যাল লেভেল টেবেলও করতেছি, কিন্তু আমার প্র্যাকটিক্যাল কাজটা তো, কিন্তু ল্যাপটপে একটু ড্রয়িং ট্রয়িং করলে ট্রাই করলে একটু মানে পারি মনে হয়। যে আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি ত্রিপলিতে বিএসসি করতেছি তো, এখন মানে এই টাইপের কাজগুলা ভবিষ্যতে লাগবে। শুধু বাইর হয়ে তো সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না, আমি দেখলাম আর কি। আসলে কাজ না পারলে বা হয়তো এটা তো বাস্তবতায় বুঝতে পারতেছি আর কি। ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, খুব সুন্দর, আপনি এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা। আমি আবার বলতেছি, কেউ যদি কোর্স করতে চান বা আমার সাথে কথা বলতে চান, আমরা যারা আছি, নাম্বার দিয়ান, আমি কথা বলবো, বা আমার নাম্বারটা আছে, ফোন দিয়ান। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি। আসলে আসলে শোনেন, লেবেল করেন আর যেটাই করেন, সিকোয়েন্সলি আগায়েন, এলোমেলো আগাইলে মানে পথটা খুব কঠিন হয়ে যাবে। জি জি, আচ্ছা। এটা হচ্ছে আপনার ওই, আর এখানে আপনাদের এখানে কিছু গ্রুপের কোনো রিকোয়ারমেন্ট দেয় কিনা এই গ্রুপে? এটা তো মানে কিভাবে জয়েন্ট হলাম এটা আসলে আমি বুঝি নাই। এটা কি মানে কোনোভাবে কেউ অ্যাড করছে কিনা? তবে দেখলাম যে সবাই ইঞ্জিনিয়ার এখানে, আমরা তো এখনো আহ ভাইয়া, এই যে আমার নাম্বার, এটা এই নাম্বারটা আপনি নোটে রাখেন, এটা হোয়াটসঅ্যাপে যে কোনো ইস্যু বলতে পারেন। আর আমরা